প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে হচ্ছে আমাদের ম্যানেজমেন্টের সেকেন্ড ক্লাস, প্রথম পত্রের ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রের দ্বিতীয় ক্লাস। গত ক্লাসে আমরা প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায় আলোচনা করছিলাম। আজকে বাকি যে তিনটা অধ্যায় আছে, আজকে হচ্ছে গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, যৌথ মূলধনী ব্যবসায় আছে, তারপরে হচ্ছে সমবায় সমিতি আছে। এগুলো আমরা আলোচনা করব। সেই সাথে ব্যবসায়ের নৈতিকতা এবং সামাজিক দায়বদ্ধতার অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব। তো ক্লাসটি শুরু করার আগে আমার ভয়েস ঠিকঠাকভাবে শোনা যাচ্ছে কিনা একটু এনশিওর করো। আর তোমাদের যে সকল বন্ধুরা পেইড ব্যাচে আজ ছিল এবং তোমরা যারা এইচএসসি দিবা অথবা 25 ব্যাচ 26 ব্যাচ যাই আছো, তোমরা জয়েন হয়ে নাও দ্রুত। সবার জন্য এটা গুরুত্বপূর্ণ, বিশেষ করে এইচএসসি 25 ব্যাচ তোমাদের জন্য তো এটা গুরুত্বপূর্ণই। তো দ্রুত তোমরা শেয়ার করে দিতে পারো, তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দিতে পারো। আমরা এখনই শুরু করব। আচ্ছা, অনেকে সালাম দিচ্ছ। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, ভালো আছি। তোমরা কেমন আছো জানাও। আচ্ছা, সব ক্লিয়ার শোনা যাচ্ছে না? এটা কি ক্লাস নাফিস? এটা হচ্ছে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা। ওকে, অনেকে এখনো সালাম দিচ্ছ। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তাহলে আমরা শুরু করে দেই। অনেকে আসছো, তো বাকিরাও দ্রুত জয়েন করে নাও আর বন্ধুদেরকে মেনশন করে দাও, শেয়ার করে দাও। এটা হচ্ছে ম্যানেজমেন্ট ক্লাস, ম্যানেজমেন্ট। আচ্ছা, তাহলে দেখেন আমরা শুরু করি। গত ক্লাসে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম সেগুলো হচ্ছে ব্যবসায়ের ধারণা, ব্যবসায়ের পরিবেশ, এক মালিকানা ব্যবসা এবং অংশীদারি ব্যবসায়। তো এই চারটা অধ্যায় নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম। আর বাকি আছে তিনটা অধ্যায়। এই তিনটা অধ্যায় হচ্ছে আমরা এখন আলোচনা করব। তো আজকের আলোচনার যে গুরুত্বপূর্ণ অধ্যায়টা সেটা হচ্ছে যৌথ মূলধনী ব্যবসায় বা কোম্পানি সংগঠন। এটাকে কোম্পানি সংগঠন বলা হয়। তো আমরা সবাই জানি যে যৌথ মূলধনী ব্যবসায় কাকে বলে। হ্যাঁ, কালকে হবে এমসিকিউ ক্লাস। কালকে আমরা এমসিকিউ ক্লাস শেষ করে দেবো ইনশাল্লাহ। আজকে হচ্ছে আমরা এই টপিক ভিত্তিক ক্লাসগুলা একটু আলোচনা করে দেবো, কালকে এমসিকিউ আলোচনা করব। টপিকটা জানলে আপনারা হচ্ছে এমসিকিউ খুব সহজে বুঝতে পারবেন, দিতে পারবেন। সেই সাথে সিকিউ সৃজনশীল আপনারা ভালো করে উত্তর দিতে পারবেন। আচ্ছা, প্রথমে আসি হচ্ছে যৌথ মূলধনী ব্যবসা আসলে কি, যৌথ মূলধনী ব্যবসায় কাকে বলে। তো আমরা জানি সকল ব্যবসার উদ্দেশ্য কি? মুনাফা অর্জন। তো যৌথ মূলধনী ব্যবসার উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন। তো যৌথ মূলধনী উদ্দেশ্য কি করে যৌথ মূলধনী ব্যবসায়? মুনাফা অর্জনের উদ্দেশ্যে আইনের অধীনে যে ব্যবসাটা পরিচালিত হয়, গঠিত হয়, নিয়ন্ত্রিত হয়, তাকে বলা হয় যৌথ মূলধনী ব্যবসায় বা কোম্পানি সংগঠন। তাহলে আমরা একটা জিনিস দেখলাম, এটা হচ্ছে কিসের মাধ্যমে গঠিত হবে? এটা হচ্ছে আইনের আওতায়। আইনের আওতায় গঠিত হবে, আইনের আওতায় বা আইনের অধীনে গঠিত হবে। তাহলে মুনাফা অর্জনের উদ্দেশ্যে যৌথ মূলধনী ব্যবসায় আইনের অধীনে বা কোম্পানি আইনের অধীনে যে ব্যবসায়টি গঠিত হয়, পরিচালিত হয়, নিয়ন্ত্রিত হয়, তাকে কি বলা হয়? কোম্পানি সংগঠন বা যৌথ মূলধনী ব্যবসায়। তো সংজ্ঞাটা এই সংজ্ঞাটা আইনের কত নম্বর ধারায় বলা আছে? আমরা জানি কোম্পানি আইন কত সালের? 1994 সালের কোম্পানি আইন। এই আইনের 2 এর 1 এর ঘ ধারায় এই ব্যবসায়ের সংজ্ঞাটা দেওয়া আছে। এটা অনেক সময় এমসিকিউ তে দিবে, এটা তোমাদের এমসিকিউ তে আসার সম্ভাবনা বেশি। তো 2 এর 1 এর ঘ ধারায় এই আইনের সংজ্ঞাটা বা যৌথ মূলধনী ব্যবসায়ের সংজ্ঞাটা দেওয়া আছে। তাহলে তোমরা কনফিউজড হয়ে যাবা, এটা হচ্ছে কোম্পানির সংজ্ঞা কত ধারায় দেওয়া আছে? 2 এর 1 এর ঘ। আরেকটা প্রশ্ন আসে এমন যে অংশীদারি ব্যবসায়ের সংজ্ঞা কত দেওয়া আছে? আইনের 4 নম্বর ধারায়। অংশীদারি ব্যবসায়ের সংজ্ঞা দেওয়া আছে আইনের 4 নম্বর ধারায়। আর কোম্পানি সংগঠনের সংজ্ঞা দেওয়া আছে হচ্ছে আইনের 2 এর 1 এর ঘ। 2 এর 1 এর ঘ ধারায়। তো এটা একটু মাথায় রাখবা। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম সংজ্ঞাটা কি।
সংজ্ঞাটি ইজি, তোমরা যেভাবে মুখস্থ করছো এভাবে মাথায় রাখো, নতুন করে কিছু শিখতে হবে না। তো গঠন পর্যায়, এখানে হচ্ছে গঠনটাও তেমন একটা গুরুত্বপূর্ণ, তোমাদের তত বেশি জানা লাগবে না, শুধুমাত্র জানবা প্রথম পর্যায়ে হচ্ছে উদ্যোগ গ্রহণ, আমরা উদ্যোগ নেব। তারপরে হচ্ছে আমরা কাগজপত্র নিবন্ধকে নিকট উপস্থাপন করব, তারপর তিনি হচ্ছে নিবন্ধন দিবেন, তাহলে নিবন্ধন সংগ্রহ। এই নিবন্ধন সংগ্রহের পাশাপাশি মানে সংগ্রহটা হওয়ার পর যদি প্রাইভেট লিমিটেড কোম্পানি হয়, কি হয়, প্রাইভেট লিমিটেড কোম্পানি হয়, তখন সে কি করতে পারবে, সে হচ্ছে কাজটা শুরু করে দিতে পারবে, মানে ব্যবসার কার্যক্রম শুরু করে দিতে পারবে। তবে এটা যদি পাবলিক লিমিটেড কোম্পানি হয়, কি হয়, আমরা কোম্পানির শ্রেণী বিভাগ জানবো সামনে, তবে এর আগে এতটুকুই জানে রাখো, নিবন্ধন পাওয়ার সাথে সাথে প্রাইভেট লিমিটেড কোম্পানি কাজ শুরু করে দিতে পারে। আর পাবলিক লিমিটেড কোম্পানি হইলে তারা কি করতে হয়, তারা আরো কিছু কার্য সম্পাদন করতে হয়, যেমন পরিচালকদের পরিচিতি, তারপর বিবরণ পত্র, ন্যূনতম চাঁদা, এগুলো আদায় করতে হয়। তারপর হচ্ছে তারা অনুমোদন পায়, কার্যারম্ভের অনুমোদন পায়। আর প্রাইভেট লিমিটেড হইলে তাদের কার্যারম্ভের অনুমতি পত্রের প্রয়োজন হয় না, তারা নিবন্ধন পাওয়ার সাথে সাথে কাজটা শুরু করে দিতে পারে। তো এখান থেকে অল্প একটু জানলেই হবে এখান থেকে। তারপরে আসি অংশীদারি ব্যবসা আইন। আমরা তো অনেকগুলা একটু আইন দেখলাম যে অংশীদারি আইন কত সালে, 1994 সালের। অংশীদারি আইন হচ্ছে 1994 সালের। তাছাড়া আরো দুইটা আইন তোমাদের মাঝে মাঝে প্রশ্নে জানতে চায়, এই দুইটা আইন কি, একটা হচ্ছে ব্রিটিশ কোম্পানি আইন, বা সর্বপ্রথম কোম্পানি আইন কত সালে পাশ হয়, সর্বপ্রথম কোম্পানি আইন কত সালে পাশ হয়, 1844 সালে, এটা এমসিকিউ আসতে পারে। তারপরে হচ্ছে ভারতীয় কোম্পানি আইন কত সালে, ভারতীয় কোম্পানি আইন হচ্ছে 1913 সালের। আর বাংলাদেশি কোম্পানি আইন কত সালে, 1994 সালের। তাহলে এই তিনটা আইন তোমরা একটু মাথায় রাখবা। 1844 সাল হচ্ছে বিশ্বের সর্বপ্রথম কোম্পানি আইন, যেটা হচ্ছে ব্রিটিশ কোম্পানি আইন নামে পরিচিত। তারপরে হচ্ছে 1913 সাল হচ্ছে ভারতীয় কোম্পানি আইন, 1994 সাল হচ্ছে বাংলাদেশের কোম্পানি আইন। এই আইন সংক্রান্ত ঝামেলায় এই তিনটা মাথায় রাখলেই হবে, আর কিছু মাথায় রাখতে হবে না। এখান থেকে এমসিকিউ আসবে। তারপরে যদি আমরা দেখি কোম্পানির কিছু বৈশিষ্ট্য আছে, কোম্পানির বৈশিষ্ট্যগুলা কি কি, বৈশিষ্ট্য হচ্ছে কোম্পানি হচ্ছে কৃত্রিম ব্যক্তি সত্তার অধিকারী। প্রথমটা হচ্ছে কৃত্রিম ব্যক্তি সত্তা, চিরন্তন অস্তিত্ব। কোম্পানি হচ্ছে কৃত্রিম ব্যক্তি সত্তা। কৃত্রিম ব্যক্তি সত্তা বলতে আমরা কি বুঝি, কৃত্রিম ব্যক্তি সত্তা মানে হচ্ছে ব্যক্তি না হয়েও ব্যক্তির মতো অধিকার, মর্যাদা, দায়ভোগ করাকে কৃত্রিম ব্যক্তি সত্তা বলা হয়। যেমন হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান, এই তোমাদের পরোটা কি, একটা প্রতিষ্ঠান, সেখানে কি তোমরা যদি চান্স পাও, তোমরা যদি A+ পাও, তাহলে তোমরা বলবা অথবা পর প্রচার করবে এরা পর স্টুডেন্ট ছিল, পর এইচএসসি অ্যাডমিশন যে পেজ আছে সেখানে তারা স্টুডেন্ট ছিল। তো যদি কোনো একটা ইনসিডেন্ট ঘটে, অকারেন্স ঘটে, তাহলে সবাই বলবে কি এটা হচ্ছে পরর থেকে এমন হয়েছে। তো এই যে যদি কোনো ভালো কিছু হয় তাহলে যে সম্মানটা, মর্যাদাটা, এটা ভোগ করে প্রতিষ্ঠান। আবার যদি কোনো একটা খারাপ কিছু হয় ওইটার দায়টাও ভোগ করে কে, ওই প্রতিষ্ঠান। তো এই যে অধিকার, মর্যাদার দায় ভোগ করা হয়, মানুষ না হয়েও মানুষের মতো অধিকারগুলো ভোগ করে, এটাকে বলা হয় কৃত্রিম ব্যক্তি সত্তা, কৃত্রিম ব্যক্তি সত্তা। তারপর হচ্ছে আইন সৃষ্ট প্রতিষ্ঠান। যৌথ মূলধনী ব্যবসা হচ্ছে একটি আইন সৃষ্ট, কারণ কি, এটা আইন দ্বারা গঠিত হবে, আইন দ্বারাই বন্ধ হবে, এই কারণে এটা আইন সৃষ্ট প্রতিষ্ঠান বলা হয়। তারপরে হচ্ছে এটা চিরন্তন অস্তিত্ব সম্পন্ন, চিরন্তন অস্তিত্ব সম্পন্ন। কেন এটাকে চিরন্তন অস্তিত্ব সম্পন্ন বলা হয়, কারণ যৌথ মূলধনী ব্যবসায়ের যিনি পরিচালক আছেন, যিনি মালিক আছেন, তিনি যদি মারা যায় তাহলে ব্যবসা বন্ধ হবে না। পরিচালক যদি মারা যায়, পাগল হয়ে যায়, উন্মাদ হয়ে যায়, দেউলিয়া হয়ে যায়, তখন এগুলো বন্ধ হয় না। তার মানে যতদিন না আইন দ্বারা এটা বন্ধ হয় ততদিন এটা বন্ধ হবে না, এই কারণে এটাকে চিরন্তন অস্তিত্ব সম্পন্ন ব্যবসায় বলা হয়। তারপরে এটা হচ্ছে শেয়ারটা, শেয়ার হচ্ছে এটা যে দায়টা আছে, যৌথ মূলধনী ব্যবসায় যে কোম্পানির সদস্যরা আছে এদের দায় শেয়ার দ্বারা সীমাবদ্ধ থাকে, এদের দায় হচ্ছে শেয়ার দ্বারা সীমাবদ্ধ থাকে। তো এরা হচ্ছে এদের নিজস্ব সিলমোহর থাকে, এদের নিজস্ব সিলমোহর। যেমন হচ্ছে তোমরা যদি যারা পরর থেকে গিফট টিফট পাও, দেখবা যে পরর যে লোগোটা আছে সেখানে এমন একটা সিল দেওয়া থাকে যে পরর টাইপের। তো এই যে বিষয়গুলো, এগুলো হচ্ছে যৌথ মূলধনী ব্যবসায়ের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এরা হচ্ছে মুনাফা বন্টন করতে হয়, এরা হচ্ছে বন্টনযোগ্য মুনাফা থাকে, মুনাফা যাদের শেয়ার হোল্ডার আছে তাদের মাঝে বন্টন করে দিতে হয়। তারপর হচ্ছে কোম্পানির যৌথ মালিকানা। এখানে এক মালিকানা ব্যবসায়, অংশীদারি ব্যবসায় এখানে যেমন অল্প কিছু মালিকানা থাকে তেমন না, এখানে হচ্ছে অনেক ধরনের মালিক থাকতে পারে, অনেক। এটাকে বলা হয় যৌথ মালিকানা। তো এখানে বেশি পুঁজির পর্যাপ্ততা থাকে, পুঁজির পর্যাপ্ততা বা মূলধনের পর্যাপ্ততা। যেহেতু সদস্য সংখ্যা বেশি, যেহেতু আমাদের শেয়ার মালিক বেশি, এই কারণে পর্যাপ্ত পুঁজি থাকে এই ব্যবসায়।
আচ্ছা, তারপরে হচ্ছে এখান থেকে এতটুকু বৈশিষ্ট্য জানলেই হবে। এখান থেকে তোমাদের খ নাম্বার প্রশ্ন আসবে। খ নাম্বার অনুধাবনমূলক তোমাদের প্রশ্ন এখান থেকে আসবে, অনুধাবনমূলক প্রশ্ন এই জায়গা থেকে আসবে। তারপরে আসি কোম্পানির শ্রেণীবিভাগ। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। কোম্পানির প্রকারভেদ বা শ্রেণীবিভাগ, এখান থেকে তোমাদের সিকিউ আসবে, এখান থেকে তোমাদের সিকিউ আসবে, সিকিউ। কোম্পানির প্রকারভেদ, কোম্পানি বিভিন্ন ধরনের প্রকার আছে। প্রথমটা হচ্ছে সনদপ্রাপ্ত কোম্পানি। প্রথমটা কি? সনদপ্রাপ্ত কোম্পানি। এই সনদপ্রাপ্ত কোম্পানি কাকে বলে? সনদপ্রাপ্ত কোম্পানি হচ্ছে ব্রিটিশ রাজা বা রানীর বিশেষ ক্ষমতা বলে বা অধ্যাদেশে যে কোম্পানিটা গঠন হয় সেটাকে বলা হয় সনদপ্রাপ্ত কোম্পানি। তাহলে ব্রিটিশ রাজা বা রানীর বিশেষ ক্ষমতা পেলে বা অধ্যাদেশে যে ব্যবসাটা বা যে কোম্পানিটা গঠিত হয় তাকে বলা হয় সনদপ্রাপ্ত কোম্পানি। তাহলে এটা হচ্ছে 1844 সালের আইনের অধীনে এই ব্যবসাটা গঠিত হইতো। বর্তমানে এই ধরনের কোম্পানি নাই, সনদপ্রাপ্ত কোম্পানি নাই। তো এগুলা কি কি? যেমন ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তারপরে হচ্ছে চার্টার্ড ব্যাংক অফ ইংল্যান্ড, চার্টার্ড ব্যাংক অফ ইন্ডিয়া, এগুলো সব হচ্ছে সনদপ্রাপ্ত কোম্পানি। তো এই যে বললাম ইস্ট ইন্ডিয়া কোম্পানি, চার্টার্ড ব্যাংক অফ ইন্ডিয়া, চার্টার্ড ব্যাংক অফ ইংল্যান্ড, এটা কিন্তু এমসিকিউ তো দেয় মাঝে মাঝে, এটা একটু মাথায় রাখো। তারপর হচ্ছে সংবিধিবদ্ধ কোম্পানি। এই সংবিধিবদ্ধ কোম্পানিগুলো কি কি? এগুলো হচ্ছে একটি দেশের রাষ্ট্রপতি বা পার্লামেন্ট বা আইনসভার বিশেষ ক্ষমতা বা অধ্যাদেশে যে ব্যবসাটা বা যে সংগঠনটা গঠিত হয় তাকে বলা হয় সংবিধিবদ্ধ কোম্পানি। তাহলে সংবিধিবদ্ধ কোম্পানি কাকে বলা হয়? একটি দেশের পার্লামেন্ট, আইনসভা বা রাষ্ট্রপতির বিশেষ ক্ষমতা বলে বা তাদের অধ্যাদেশে যে কোম্পানিটা গঠিত হয় তাকে বলা হয় সংবিধিবদ্ধ কোম্পানি। যেমন হচ্ছে বাংলাদেশ বিমান, বাংলাদেশ ব্যাংক, তারপর ওয়াসা, তারপরে হচ্ছে এই যে বিশ্ববিদ্যালয়গুলো, এগুলো হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়, এগুলো হচ্ছে সংবিধিবদ্ধ কোম্পানি বলা যায়। তারপরে দেখেন অনিবন্ধিত কোম্পানি, এটা পড়া লাগবে না, এখান থেকে আপনাদের কোনো প্রশ্ন আসবে না। অনিবন্ধিত কোম্পানি এখান থেকে পড়া দরকারও নাই। তারপর হচ্ছে নিবন্ধিত কোম্পানি। বাংলাদেশে অনিবন্ধিত কোম্পানি নাই তেমন। নিবন্ধিত কোম্পানি হচ্ছে, নিবন্ধিত কোম্পানি কি? নিবন্ধিত কোম্পানি হচ্ছে দেশের 1994 সালে যে আইনটা আছে, এই আইনের আওতায় যে ব্যবসায়ীগুলো নিবন্ধিত বা কোম্পানিগুলো নিবন্ধিত আছে তাকে বলা হয় নিবন্ধিত কোম্পানি। এই নিবন্ধিত কোম্পানি হচ্ছে আবার দুই প্রকার, একটা হচ্ছে অসীম দায় সম্পন্ন, একটা হচ্ছে সসীম দায় সম্পন্ন। আমাদের দরকার এই সসীম দায় সম্পন্ন, অসীমটা দরকার নাই। অসীমটা হচ্ছে কি? এটা হচ্ছে শেয়ারের বাইরেও দায় সৃষ্টি হওয়াকে অসীম দায় সম্পন্ন কোম্পানি বলা হয়। আর সসীম দায় মানে কি? এটা হচ্ছে শেয়ারের মূল্য দ্বারা সীমাবদ্ধ। আমি যদি 100 টাকার শেয়ার কিনি, তাহলে যদি ক্ষতি হয় আমি 100 টাকায় আমার লস হবে, এটাকে বলা হয় সসীম দায় সম্পন্ন, মানে দায়টা সীমাবদ্ধ কোম্পানি। তারপরে দেখেন এটা আবার দুই প্রকার, একটা হচ্ছে প্রতিশ্রুতি মূল্য দ্বারা সীমাবদ্ধ কোম্পানি, আর একটা হচ্ছে শেয়ার মূল্য দ্বারা সীমাবদ্ধ কোম্পানি। প্রতিশ্রুতি থেকে আপনাদের প্রশ্ন আসবে না, যদি বলে দেয় প্রতিশ্রুতি মানে হচ্ছে একটি ক্রয়কৃত শেয়ারের বাইরেও নির্দিষ্ট পরিমাণ দায় ভোগ করার জন্য যে প্রতিশ্রুতিবদ্ধ থাকে এটাকে বলা হয় প্রতিশ্রুতিবদ্ধ প্রতিশ্রুতি মূল্য দ্বারা সীমাবদ্ধ কোম্পানি। যেমন আপনি 100 টাকার শেয়ার কিনলেন, আপনি বললেন 100 টাকার বাইরেও যদি ক্ষতি হয় আমি আরো 50 টাকার ক্ষতি দায় ভোগ করব, দায় নেব। তাহলে আপনার শেয়ার মূল্য কত? শেয়ার মূল্য হচ্ছে আপনার 100 টাকা। বললেন যে যদি লস হয় তাহলে আমি আর সর্বোচ্চ 50 টাকার মানে দায় ভোগ করব, এটার আপনি প্রতিশ্রুতি দিলেন। তো এই ধরনের কোম্পানিকে বলা হয় প্রতিশ্রুত মূল্য দ্বারা সীমাবদ্ধ কোম্পানি। তারপরে একটা আছে শেয়ার মূল্য দ্বারা সীমাবদ্ধ কোম্পানি। শেয়ার মূল্য দ্বারা কি? আমি যতটুকু 100 টাকার শেয়ার কিনলে আমার দায়টা 100 টাকা পর্যন্তই সীমাবদ্ধ, এটাকে বলা হয় শেয়ার মূল্য দ্বারা সীমাবদ্ধ কোম্পানি। এটা আবার দুই প্রকার, একটা হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি, একটা হলো প্রাইভেট লিমিটেড কোম্পানি। এখান থেকে আপনাদের সিকিউ আসবে, এখান থেকে আপনাদের সিকিউ আসবে। তাহলে এতক্ষণ যা কিছু আলোচনা হইলো, এই যে সংবিধিবদ্ধ কোম্পানি, এখান থেকে আপনাদের এমসিকিউ আসবে। এমসিকিউ বলবে যে বাংলাদেশ বিমান, বাংলাদেশ রেলওয়ে, এটা কোন ধরনের কোম্পানি? এটা হচ্ছে সংবিধিবদ্ধ কোম্পানি। তারপরে বলবে পাবলিক লিমিটেড, প্রাইভেট লিমিটেড, এখান থেকে আপনাদের সিকিউ আসবে। কি আসবে? সিকিউ, সৃজনশীল প্রশ্ন আসবে। তো প্রাইভেট লিমিটেড কোম্পানি আমরা জানি সবাই, প্রাইভেট লিমিটেড কোম্পানির সদস্য সংখ্যা হচ্ছে 2 থেকে 50 জন। 2 থেকে, তার মানে যে কোম্পানির সদস্য সংখ্যা 2 থেকে 50 জন সদস্য থাকে তাকে প্রাইভেট লিমিটেড কোম্পানি বলা হয়। আর পাবলিক লিমিটেড কত থাকে? এটা হচ্ছে 7 থেকে শেয়ার দ্বারা সীমাবদ্ধ, 7 থেকে শেয়ার দ্বারা সীমাবদ্ধ থাকে। তো এখন আরো কিছু যদি আমরা ইনফরমেশন নেই, প্রাইভেট লিমিটেড কোম্পানির সর্বনিম্ন পরিচালক থাকে 2 জন, আর প্রাইভেট লিমিটেডের 2 জন পরিচালক থাকে, আর পাবলিক লিমিটেডে হচ্ছে 3 জন পরিচালক থাকে। এটা হচ্ছে পরিচালক, পরিচালক, পরিচালক। তাহলে এই পরিচালক থেকে আপনাদের প্রশ্ন আসবে। সবাই মনে করবেন 7 ও দেওয়া থাকবে, অপশনে 2 ও 3 ও এগুলা থাকবে। তো সবাই কনফিউজ হয়ে 7 দেখাই দিবেন। তো দেখবেন পরিচালক সংখ্যা বলছে নাকি সদস্য সংখ্যা বলছে। যদি বলে পরিচালক সংখ্যা, তাহলে প্রাইভেট লিমিটেডে পরিচালক সংখ্যা হচ্ছে 2 জন, আর পাবলিক লিমিটেডে পরিচালক সংখ্যা হচ্ছে, পাবলিকে হচ্ছে 3 জন।
তো কোন ব্যবসাটা কখন কাজ শুরু করে? প্রাইভেট লিমিটেড হচ্ছে নিবন্ধনপত্র পাওয়ার সাথে সাথে তারা কাজটা শুরু করে দিতে পারে, আর পাবলিক লিমিটেড কোম্পানি হচ্ছে নিবন্ধন পাওয়ার পরেও কার্য আরম্ভের অনুমতিপত্রের জন্য অপেক্ষা করতে হয়। তারপরে প্রাইভেট লিমিটেড কোম্পানি এরা শেয়ার অবাধে হস্তান্তর করতে পারে না, শেয়ার বাজারে তারা শেয়ারও বিক্রয় করতে পারে না। তো পাবলিক লিমিটেড কোম্পানি তারা অবাধে শেয়ার ক্রয় করতে পারে, হস্তান্তর করতে পারে, বিক্রয় করতে পারে। তারা পাবলিক লিমিটেড কোম্পানি তারা ঋণপত্র ইস্যু করতে পারে, প্রাইভেট পারে না। তার মানে পাবলিক সব পারে, প্রাইভেট পারে না। আমরা যখন এগুলার পার্থক্য গেলে আমরা এগুলা বুঝতে পারবো। তাহলে প্রাইভেট আমরা কিছু জানলাম, পাবলিক আমরা কিছু জানলাম। এবার পাবলিকের আবার কিছু শ্রেণী বিভাগ আছে পাবলিক, সেগুলো কি কি? একটা হচ্ছে সরকারি কোম্পানি, একটা হলো বেসরকারি কোম্পানি, হোল্ডিং কোম্পানি, সাবসিডিয়ারি কোম্পানি। সরকারি কোম্পানি কোনটা? যে কোম্পানির 50% বেশি শেয়ার, 50% বেশি শেয়ারের মালিক সরকার থাকে। যে কোম্পানির 50% বেশি শেয়ারের মালিক কে থাকে? সরকার থাকে। সরকার তাকে বলা হয় সরকারি কোম্পানি। আর বেসরকারি কোম্পানি কাকে বলে? এটা ঠিক হলো এটা, যে কোম্পানির 50%-এর বেশি শেয়ার, 50%-এর বেশি শেয়ার, কত? 50%-এর বেশি শেয়ারের মালিক কে থাকে? জনগণ। সেই কোম্পানিকে বলা হয় হচ্ছে বেসরকারি কোম্পানি। এবার আসি হোল্ডিং। এই দুইটা থেকে আপনাদের এমসিকিউ দিবে, হোল্ডিং কোম্পানি কোনটা আর সাবসিডিয়ারি কোম্পানি কোনটা। হোল্ডিং কোম্পানি মানে হচ্ছে যখন একটি কোম্পানি অন্য একটি কোম্পানির 50% বেশি শেয়ার কিনে নেয়। মনে করেন এ কোম্পানি বি কোম্পানির 50% বেশি শেয়ার কিনে নিল। কত পার্সেন্টের? 50%-এর বেশি শেয়ার কিনে নিল। তখন এই কোম্পানিটাকে বলা হয় হোল্ডিং কোম্পানি, আর বি কোম্পানিটা বলা হয় সাবসিডিয়ারি কোম্পানি। বোঝা গেল? তাহলে যে কোম্পানি অপর একটি কোম্পানির 50%-এর বেশি শেয়ার ক্রয় করে, ওই কোম্পানিটাকে বলা হয় হোল্ডিং কোম্পানি। এটার আরেক নাম হচ্ছে ধারক কোম্পানি। এটার আরেক নাম হচ্ছে ধারক কোম্পানি। বোঝা গেল? তারপর হচ্ছে সাবসিডিয়ারি কোম্পানির সংখ্যা কি? যে কোম্পানিটার শেয়ার অন্য কোম্পানি কিনে ফেলে, কত পার্সেন্ট? 50-এর বেশি। যে কোম্পানির 50%-এর বেশি শেয়ার অন্য কোম্পানি ক্রয় করে ফেলে, সেটাকে বলা হয় সাবসিডিয়ারি কোম্পানি। সাবসিডিয়ারি কোম্পানির আরেক নাম হচ্ছে অধীনস্থ কোম্পানি। অধীনস্থ কোম্পানি। তাহলে এখান থেকে এই সাবসিডিয়ারি আর হোল্ডিং কোম্পানি থেকে আপনাদের প্রশ্ন আসবে। আচ্ছা, এতটুকু বুঝতে পারছেন? কোম্পানির যে শ্রেণী বিভাগগুলো, প্রকারভেদগুলো বুঝতে পারছেন কিনা একটু জানান। কোম্পানির প্রকারভেদ নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে জানান। হ্যাঁ, এমসিকিউ ক্লাস নেব কালকে, এমসিকিউ ক্লাস নেব ইনশাল্লাহ, কালকে নেব। ওকে, ক্লিয়ার না? প্রাইভেট লিমিটেডে হচ্ছে 2 থেকে 50, আর পাবলিকে হচ্ছে 7 থেকে শেয়ার দ্বারা সীমাবদ্ধ কোম্পানি। আচ্ছা, তারপরে যদি আমরা আসি, আচ্ছা তোমাদের জন্য একটা নিউজ আসতেছে, একটা সারপ্রাইজ। তোমরা একটু অপেক্ষা করো, তোমাদের গালিব ভাই তোমাদের জন্য কিছু কথা বলবে। আচ্ছা, ওকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। আর তোমরা আমাদের সাথে দীর্ঘদিন ধরেই ইংরেজি, বাংলা, আইসিটির পাশাপাশি যে গ্রুপিয়াল বিষয়গুলো আছে সেগুলো প্রস্তুতি নিচ্ছে। হিসাব বিজ্ঞান চমৎকার পরীক্ষা দিয়েছো, যাদের উৎপাদন ব্যবস্থাপনা বিপণন ছিল পরীক্ষা চমৎকার হইতে দিয়েছো। এখন তোমাদের যে ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা প্রস্তুতি নিচ্ছ, তো তোমাদের সবার প্রতি যে কথাটি আমরা বলবো সেটি হচ্ছে, তোমরা আমাদের টিচার প্যানেল দেখেছো, ইংরেজি, বাংলা, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং, ফিনান্স যা আছে প্রত্যেকটি বিষয়ের টিচার প্যানেল দেখেছো। এবং তোমরা এটি বিশ্বাস করতে পারো যে অনলাইনে এবছর বাংলাদেশের সবচেয়ে বেস্ট সার্ভিস তোমরা ইনশাআল্লাহ পড়ো এইচএসসি অ্যাডমিশন কেয়ারে পাবা। এবং অনেক ক্ষেত্রে তোমরা দেখবা অফলাইন থেকে অনেক বেশি ফ্যাসিলিটিস আমাদের এখানে পাবা। আমি তোমাদের সবার প্রতি উদারতা আহ্বান থাকবে, তোমরা যারা এখনো আমাদের টার্গেট ডিউ যে চ্যালেঞ্জ স্কোয়াড আছে, যারা এখনো কোর্সে এনরোল করেনি, আমি তোমাদের সবার প্রতি উদারতা আহ্বান থাকবে, 5 আগস্টের পর থেকেই আমরা 5 আগস্ট পর্যন্ত টোটাল 1000 শিক্ষার্থীকে, যে আমাদের যে
শীটগুলো দেখতে পাচ্ছ, তথ্যবহুল এবং টেকনিক সম্বলিত শীটগুলো এবং গিফটগুলো তোমরা দেখতে পাচ্ছ। সবাই কি দেখতে পাচ্ছি? এই শীটগুলো এবং গিফটগুলো আমরা প্রথম 1000 শিক্ষার্থীকে দিতে পারবো। ভাই কি বুঝতে পেরেছি? এই শীটগুলো এবং গিফটগুলো আমরা প্রথম 1000 শিক্ষার্থীকে দিতে পারবো। তারপর আর আমরা 1000-এর পরে যারা হবে তাদেরকে আর আমরা আসলে শীট এবং গিফটগুলো আপাতত দিতে পারছি না। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এখন আমাদের টার্গেট দিয়ে চ্যালেঞ্জ স্কোয়াড কোর্সে এনরোল করে নি, তোমাদের ম্যানেজমেন্ট এক্সামের পর দ্রুত এনরোল করে নিবা। তোমাদের 5 আগস্ট পর্যন্ত আমরা ভর্তি নিচ্ছে অফারে। তারপর 6 আগস্ট থেকে আমরা হচ্ছে তোমাদের যে বিগত সালের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত সালের যে প্রশ্নগুলো আছে, প্রশ্ন অ্যানালিসিস ক্লাস শুরু করে দিব। বুঝতে পেরেছো? এবং যে যত আগে শুরু করতে পারবে সে তত এগিয়ে থাকবে। তাহলে কি কথা হচ্ছে তোমাদের সাথে, প্রত্যেকেই ম্যানেজমেন্ট পরীক্ষা দিয়ে আমাদের যে টার্গেট ডিউ চ্যালেঞ্জ স্কোয়াড কোর্সটি আছে সবাই এনরোল করে নিবা। ওকে, আজ এই পর্যন্ত, এবং চমৎকার হইতে ভালো করে পরীক্ষা দাও যেন রেজাল্ট ভালো হয়। আবার বলে দিচ্ছি কিন্তু 6 তারিখ থেকে কিন্তু আমরা বিগত সালের প্রশ্ন অ্যানালিসিস ক্লাস শুরু করে দিব। 5 তারিখ পর্যন্ত তোমরা ভর্তি হবে এবং প্রথম 1000 জনের জন্য থাকবে গিফট গুলো। আসসালামু আলাইকুম। আচ্ছা, তাহলে তোমরা ভর্তি হয়ে যেতে পারো। তোমরা তো দেখতেছো কারা কারা ক্লাস নিবে, ইনশাল্লাহ বেস্ট সার্ভিস পাবা। আচ্ছা, আমরা এখন অংশীদারি ব্যবসার যে প্রকারভেদ সেটা নিয়ে আমরা আলোচনা করছি। এখানে হচ্ছে যে সংজ্ঞাগুলো আছে, সংজ্ঞাগুলো অলরেডি আমরা বলছিলাম, এগুলা হচ্ছে তোমরা পেয়ে যাবা, তোমরা একটু দেখে নিলে সবকিছু বুঝে যাবা। ওকে, তারপরে হচ্ছে আমরা যাই সামনের দিকে। পাবলিক লিমিটেড কোম্পানি এবং প্রাইভেট লিমিটেড কোম্পানির যে পার্থক্যটা, তো সেটা বলছিলাম আমরা অলরেডি কিছু বলে ফেলছি। যেমন সদস্য সংখ্যা প্রাইভেটে হচ্ছে 2 থেকে 50 জন, আর পাবলিকে হচ্ছে 7 থেকে শেয়ার দ্বারা সীমাবদ্ধ, শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ। কার্য শুরু কখন হয়? প্রাইভেট লিমিটেড যখন নিবন্ধন পত্র পায়, নিবন্ধন পত্র পাওয়ার সাথে সাথে তারা কাজটা শুরু করে দিতে পারে। অন্যদিকে পাবলিক লিমিটেড কোম্পানি, তারা নিবন্ধনের পরেও কার্য আরম্ভের অনুমতি পত্র পাওয়ার জন্য অপেক্ষা করতে হয়। শেয়ার বিক্রয়, পাবলিক লিমিটেড কোম্পানি, প্রাইভেট লিমিটেড কোম্পানি তারা অবাধে শেয়ার হস্তান্তর করতে পারে না, অবাধে শেয়ার বিক্রয় করতে পারে না। আর পাবলিক লিমিটেড কোম্পানিগুলো তারা শেয়ার বাজারে শেয়ার বিক্রয় করতে পারে, তারা হচ্ছে ঋণপত্র ইস্যু করতে পারে। তারপরে শেয়ার হস্তান্তর তারা পারে না, পাবলিক পারে। তারপর হচ্ছে পরিচালকের সংখ্যা, পরিচালক সংখ্যা হচ্ছে প্রাইভেটে 2 জন সর্বনিম্ন, আর পাবলিকে হচ্ছে সর্বনিম্ন 3 জন। তো এগুলো হচ্ছে তোমাদের এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ, এগুলো জাস্ট একটু দেখে নিলেই হবে। আচ্ছা, তারপরে যদি আমরা দেখি স্মারকলিপি, স্মারকলিপি এটা এখান থেকে তোমাদের এমসিকিউ আসবে, এখান থেকে সিকিউ দেয়, এখান থেকে মাঝে মাঝে সিকিউ আসে, বলবে যে কোন কোন গুরুত্বপূর্ণ দলিলের কথা বলা হয়েছে। তাহলে আমরা এই যে যৌথ মূলধনী ব্যবসায়ের 2টা গুরুত্বপূর্ণ দলিল আছে, অনেকগুলো আছে, 3টা আছে, অনেকগুলোই আছে। এর মধ্যে একটা হচ্ছে স্মারকলিপি, একটা হচ্ছে পরিমেল নিয়মাবলী। ব্যবসায় পরিচালনা সংক্রান্ত 2টা গুরুত্বপূর্ণ দলিল আছে, একটা হচ্ছে স্মারকলিপি। এটাকে স্মারকলিপির আরো অনেকগুলো নাম আছে, যেমন স্মারকলিপি, সংঘ স্মারক, পরিমেল, বন্ধ। এটা হচ্ছে মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন বলা হয়, মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন, মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন। তো এই যে স্মারকলিপি, এটাকে গঠনতন্ত্র, কোম্পানির সংবিধান বলা হয়, কোম্পানির গঠনতন্ত্র বা গুরুত্বপূর্ণ দলিল বা সংবিধান বলা হয় এই স্মারকলিপিকে। তো এই যে স্মারকলিপি, স্মারকলিপি ছাড়া কোনো কোম্পানি তাদের যে শুরু করবে এর জন্য নিবন্ধন পায় না, নিবন্ধন পাওয়ার জন্য এই দলিলগুলো লাগে। তো এখান থেকে আপনারা যে বিষয়গুলো জানবেন, স্মারকলিপিতে কয়েকটা গুরুত্বপূর্ণ ধারা আছে। কয়টা গুরুত্বপূর্ণ ধারা আছে? এখানে হচ্ছে 6টি গুরুত্বপূর্ণ ধারার কথা বলা হয়েছে, 6টি গুরুত্বপূর্ণ ধারার কথা বলা হয়েছে। এই ধারাগুলো কি কি? 6টি ধারা সহজে মাথায় রাখবেন। নাম, ঠিকানা, উদ্দেশ্য, মূলধন, দায়, সম্মতি। নাম ধারা, অবস্থান বা ঠিকানা ধারা, উদ্দেশ্য ধারা, মূলধন ধারা, দায় ধারা, সম্মতি ধারা। তো এই 6টি ধারা অবশ্যই থাকতে হয় স্মারকলিপিতে। এই যে ধারাগুলো, প্রথম হচ্ছে নাম ধারা। প্রচলিত কোনো নামের নাম রাখা যাবে না, রাষ্ট্রপতি, সরকার, তারপরে হচ্ছে প্রধানমন্ত্রী, এদের নামে নাম রাখা যাবে না।
তো নাম ধারা, তারপর হচ্ছে অবস্থান বা ঠিকানা ধারা, কোথায় এই ব্যবসাটা হচ্ছে বা হবে এই ঠিকানাগুলো অবস্থানগুলো লিখে রাখতে হয়। তারপর হচ্ছে উদ্দেশ্য ধারা, এটাকে হচ্ছে কার্যসীমা নির্ধারণ করে, কাজের পরিধি, পরিধি কাজের পরিধি বা কার্যসীমা, কাজের সীমানা নির্ধারণ করে, কাজের সীমা নির্ধারণ করে হচ্ছে এই উদ্দেশ্য দ্বারা হচ্ছে কাজের সীমা নির্ধারণ করে। তারপর হচ্ছে মূলধন ধারা, মূলধন ধারা হচ্ছে তোমার কি পরিমাণ তোমার ইস্যুকৃত শেয়ার মূলধন করবা, তারপর হচ্ছে অনুমোদিত মূলধন কত থাকবে, ইস্যুকৃত মূলধন কত, তারপর হচ্ছে তোমার কোন মূলধন দিয়ে কি কি কিনবে, এই জিনিসগুলো মূলধন ধারায় উল্লেখ থাকে। তারপর দায় ধারা, দায়টা কি এটা শেয়ার দ্বারা সীমাবদ্ধ, নাকি এই প্রতিশ্রুতি দ্বারা সীমাবদ্ধ, নাকি এটা অসীম দায় সম্পন্ন কোম্পানি, এই জিনিসগুলো সেখানে লিখতে হয়। তারপর সম্মতি দ্বারা, যারা হচ্ছে ব্যবসাটা শুরু করবে তাদের অবশ্যই সম্মতি থাকবে, উদ্যোক্তাদের বা প্রবর্তকদের এখানে সম্মতি বিষয়টা এখানে উল্লেখ থাকবে। এখন দেখো, তোমরা চাইলে বা যৌথ মূলধনী কোম্পানির মালিকেরা চাইলে এই ধারাগুলো পরিবর্তন করতে পারে। এই ধারাগুলো পরিবর্তন সংক্রান্ত আমাদের কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। যেমন হচ্ছে, যদি আমি উদ্দেশ্য ধারা পরিবর্তন করতে চাই, যদি আমি অবস্থান ধারা পরিবর্তন করতে চাই, কি ধারা, আমি যদি অবস্থান ধারা পরিবর্তন করতে চাই, তাহলে আমার 28 দিনের মধ্যে কি দিতে হবে, একটা বোর্ড মিটিং হবে, বোর্ড মিটিং হওয়ার 28 দিনের মধ্যে পরিচালককে জানাইতে হবে, নিবন্ধককে জানাইতে হবে, কাকে, নিবন্ধককে জানাইতে হবে। তারপর হচ্ছে উদ্দেশ্য দ্বারা, যদি আমি উদ্দেশ্য দ্বারা পরিবর্তন করতে চাই, তাহলে এটা হচ্ছে 90 দিনের মধ্যে আমার নিবন্ধককে জানাইতে হবে। যদি মূলধন দ্বারা পরিবর্তন করতে চাই, তাহলে আমার বোর্ড মিটিং এর পর 15 দিনের মধ্যে আমার জানাতে হবে। তাহলে এই যে তারিখগুলো, এই দিনগুলো একটু মাথায় রাখতে হবে। তাহলে অবস্থান বা ঠিকানা ধারা পরিবর্তন করার জন্য আগে একটা বোর্ড মিটিং হবে, বোর্ড মিটিং হওয়ার 28 দিনের মধ্যে উদ্দেশ্য ধারা পরিবর্তনের জন্য পরিচালকের নিকট আবেদন করব। তারপর যদি আমি মূল উদ্দেশ্য ধারা পরিবর্তন করতে চাই, উদ্দেশ্য ধারা সেম, সাধারণ সভা হবে, সাধারণ সভায় মিটিং এ আমি উপস্থাপন করব। তারপর নিবন্ধককে জানাবো হচ্ছে 90 দিনের মধ্যে। তারপরে যদি মূলধন দ্বারা পরিবর্তন করতে চাই, 15 দিনের মধ্যে জানাবো। এই দিনগুলো আপনাদের মাথায় রাখতে হবে। এই দিনগুলো থেকে আপনাদের এমসিকিউ আসবে, এখান থেকে একটা এমসিকিউ আসবে, এখান থেকে একটা এমসিকিউ থাকবেই, এখান থেকে একটা এমসিকিউ থাকবে। আচ্ছা, এখান থেকে এগুলো জানলেই হবে। তারপর দেখেন পরিমেল নিয়মাবলী। পরিমেল নিয়মাবলী হচ্ছে দ্বিতীয় গুরুত্বপূর্ণ দলিল। এটা হচ্ছে কোম্পানির দ্বিতীয় গুরুত্বপূর্ণ দলিল। এখানে কি হয়, এটা কেন করা হয়, একটি যৌথ মূলধনী ব্যবসায় কিভাবে পরিচালিত হবে, অভ্যন্তরীণ পরিচালনা সংক্রান্ত দলিলকে বলা হয় পরিমেল নিয়মাবলী। তাহলে অভ্যন্তরীণ পরিচালনা সংক্রান্ত দলিলকে বলা হয় পরিমেল নিয়মাবলী। এটার আরেকটা নাম হচ্ছে সংঘবিধি। এটাকে বলা হয় আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন, AOA, আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনও এটাকে বলা হয়। এখন পরিমেল নিয়মাবলী এতটুকু জানলেই হবে, অভ্যন্তরীণ পরিচালনা সংক্রান্ত দলিল। এখান থেকে একটা এমসিকিউ থাকবেই যে যৌথ মূলধনী কোম্পানি পরিমেল নিয়মাবলীর পরিবর্তে কি ব্যবহার করতে পারে, টেবিল এ বা তফসিল 1, টেবিল এ বা তফসিল 1, এটা এমসিকিউ থাকবেই, এটা তোমাদের এমসিকিউ থাকবে, এটা একটু মাথায় রাখবে। টেবিল এ বা তফসিল 1 পিডিএফ দিয়ে দেওয়া হবে। আচ্ছা, একজন বলছে এটা একটি গার্মেন্টস কোম্পানি, এটা কি পাবলিক নাকি প্রাইভেট? এটা যদি এটা পাবলিক হয়, যদি কোম্পানি প্রাইভেট কোম্পানি হয়, প্রাইভেট লিমিটেড কোম্পানি হয়, প্রাইভেট লিমিটেড কোম্পানির শেষে অবশ্যই প্রালি থাকবে, প্রালি এমন থাকবে। আর যদি এটা পাবলিক লিমিটেড কোম্পানি হয়, শুধুমাত্র লিমিটেড থাকবে, প্রাইভেট থাকবে না। তার মানে কোন নামের শেষে যদি দেখো প্রা আছে, লি আছে, প্রালি, তখন মনে করবা যে এটা প্রাইভেট লিমিটেড কোম্পানি। আর যদি শুধুমাত্র লিমিটেড আছে, লি, তখন এটা মানে হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি। তাহলে বুঝতে পারছো নাজমুল হোসাইন রাফি? ওকে, তারপর হচ্ছে ন্যূনতম মূলধন। ন্যূনতম মূলধন হচ্ছে একটি ব্যবসা শুরু করার জন্য যে পরিমাণ মূলধন সংগ্রহ করতে হয় তাকে ন্যূনতম মূলধন বলা হয়। নিবন্ধন পত্র, এখান থেকে তোমাদের একটা এমসিকিউ থাকবে, এখান থেকে তোমাদের একটা এমসিকিউ থাকবে, নিবন্ধন পত্র এমসিকিউ। নিবন্ধন পত্র হচ্ছে
কোম্পানির জন্ম সনদ বলা হয়। নিবন্ধনকে কোম্পানির কি বলা হয়? জন্ম সনদ বা বার্থ সার্টিফিকেট বলা হয় নিবন্ধন পত্রকে। যৌথ মূলধনী কোম্পানি নিবন্ধকের কাছ থেকে যে প্রমাণ নিবন্ধনের প্রমাণ স্বরূপ যে সনদরা পায় সেটাকে বলা হয় নিবন্ধন পত্র। তো এটাকে কি বলা হয়? জন্ম সনদ। তাহলে আমরা একটু আগে পড়ছি কোম্পানির গুরুত্বপূর্ণ দলিল কোনটি বা প্রধান দলিল কোনটি বা সংবিধান কোনটাকে বলা হয়? সেটা হচ্ছে পরিমেল বন্ধ অথবা স্মারকলিপি, পরিমেল বন্ধ বা স্মারকলিপি। আর পরিমেল নিয়মাবলী যেটা, সেটা হচ্ছে দ্বিতীয় গুরুত্বপূর্ণ দলিল, এটা অভ্যন্তরীণ পরিচালনা সংক্রান্ত দলিল। আর এখন যেটা নিবন্ধন পত্র, এটাকে জন্ম সনদ বলা হয়। এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবে, এখান থেকে এমসিকিউ থাকবে। এটাকে জন্ম সনদ বলা হয়। আচ্ছা, এবার আসি বিবরণ পত্র। বিবরণ পত্র মানে কি? যৌথ মূলধনী কোম্পানি অথবা পাবলিক লিমিটেড, এটা বিশেষ করে পাবলিক লিমিটেড কোম্পানি বা যৌথ মূলধনী কোম্পানি জনগণের কাছে শেয়ার বিক্রয়ের জন্য অথবা ঋণপত্র ইস্যুর জন্য তারা কোম্পানির সম্পর্কে যে একটা পাবলিসিটি বলো অথবা বিবরণ পত্র অথবা প্রসপেক্টাস ইস্যু করে, সেটাকে বলা হয় বিবরণ পত্র। এখানে সহজে বলছে যে পাবলিক লিমিটেড কোম্পানি নিবন্ধিত হওয়ার পর মূলধন সংগ্রহের উদ্দেশ্যে জনগণকে কোম্পানির শেয়ার ক্রয়ের জন্য যে আমন্ত্রণ জানিয়ে যে প্রচারপত্র বা বিজ্ঞাপন দিয়ে থাকে, সেটাকে বলা হয় বিবরণ পত্র। সেটাকে বলা হয় কি? বিবরণ পত্র। তাহলে বিবরণ পত্র কে ইস্যু করতে পারে? এটা শুধুমাত্র পাবলিক লিমিটেড কোম্পানি পারে, প্রাইভেট লিমিটেড পারে না। কারণ কি? তারা হচ্ছে অবাধে জনগণের নিকট শেয়ার বিক্রি করতে পারবে না, শেয়ার হস্তান্তর করতে পারবে না, তারা ঋণপত্র ইস্যু করতে পারবে না। এই কারণে এটা পারে কারা? পাবলিক লিমিটেড কোম্পানি। তার মানে পাবলিক লিমিটেড কোম্পানি যদি শেয়ার বিক্রয় করতে চায়, তখন তাদের কি আগে বিজ্ঞাপন দিতে হবে। এই বিজ্ঞাপনটাই হচ্ছে এখানে বিবরণ পত্র বলা হয়েছে। বিজ্ঞাপন বা প্রচারপত্রকে বলা হয় বিবরণ পত্র। তো বিবরণ পত্রতে যদি কোনো ভুল ত্রুটি দিয়ে থাকে, তাহলে কারাদণ্ড হয় 5 বছর। তারপরে আসি, বিবরণ পত্রের বিকল্প বিবৃতি নামে একটা বিষয় আমরা পাই। বলবে খতে যে বিবরণ পত্রের বিকল্প বিবৃতি বলতে কি বোঝায়। প্রথম হচ্ছে বিবরণ পত্রের সংজ্ঞা দিবা, বিবরণ পত্রের বিকল্প বিবৃতির সংজ্ঞা দিবা। বিবরণ পত্রের বিকল্প বিবৃতি হচ্ছে যৌথ মূলধনী কোম্পানি, পাবলিক লিমিটেড কোম্পানির তারা হচ্ছে 7 থেকে বেশি সদস্য হয়। তো তারা নিজেদের মধ্যে শেয়ার আপাতত বাইরে ছাড়বে না, বাজারে ছাড়বে না শেয়ার। তো তারা কি করবে? এই বিবরণ পত্র তো নিবন্ধকের কাছে দিতে হবে। তো তারা কি করবে? সেম বিবরণ পত্রের মতো একটা বিজ্ঞপ্তি বানিয়ে সেটা শুধুমাত্র যিনি নিবন্ধক আছে তাকে জমা দেওয়ার জন্যই এটা বানাবে। এটা বাজারে ইস্যু করবে না, বাজারে ছাড়বে না, প্রচার করবে না। এটাকে বলা হয় বিবরণ পত্রের বিকল্প বিবৃতি। দেখেন বলছে যে পাবলিক লিমিটেড কোম্পানি প্রবর্তকগণ বিবরণ পত্রে প্রচার না করে নিজেরাই কোম্পানির মূলধন সংগ্রহ করতে পারে। সেক্ষেত্রে বিবরণ পত্রের সকল বিষয়বস্তু উল্লেখ করে যে বিবৃতি নিবন্ধকের কাছে জমা দেয় তাকে বলা হয় বিবরণ পত্রের বিকল্প বিবৃতি। তার মানে তারা এটা কি করে না? এটা হচ্ছে বাজারে প্রচার করে না, ইস্যু করে না। তাহলে বুঝতে পারছো? কোনো যদি প্রবলেম থাকে বলবা। এবার আসি শেয়ারটা খুবই গুরুত্বপূর্ণ। এই শেয়ার থেকে তোমাদের প্রশ্ন আসবে, শেয়ার থেকে তোমাদের সৃজনশীল সিকিউ আসবে। তাহলে সিকিউ কোত্থেকে আসে? দুইটা জায়গায় বলছিলাম। সিকিউ আসবে হচ্ছে আমাদের যে কোম্পানির শ্রেণী বিভাগ থেকে সিকিউ আসবে, আর শেয়ারের শ্রেণী বিভাগ থেকে সিকিউ আসবে। শেয়ার বিভিন্ন ধরনের হয়। প্রথম আসি শেয়ার কাকে বলে। একটি কোম্পানির যে মোট মূলধন আছে, মোট মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে শেয়ার বলা হয়। মোট মূলধনের সমপরিমাণ ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে শেয়ার বলা হয়। শেয়ার বিভিন্ন ধরনের। একটা হচ্ছে সাধারণ শেয়ার। সাধারণ শেয়ার বলতে কি বোঝায়? সাধারণ শেয়ার মানে হচ্ছে যে শেয়ার মালিকগণ মূলধন প্রত্যাবর্তনে এবং মুনাফা প্রাপ্তিতে সাধারণ অধিকার ভোগ করে। কি করে? সাধারণ অধিকার মানে হচ্ছে সবার শেষে পায় আর কি। তাহলে আমরা দুইটা জিনিস দেখি, একটা হচ্ছে প্লাস হচ্ছে মূলধন প্রত্যাবর্তনে। তাহলে যে শেয়ার মালিকগণ মুনাফা প্রাপ্তিতে এবং মূলধন ফেরত পাওয়ার ক্ষেত্রে তাকে বলা হয় সাধারণ শেয়ার। তাকে কি বলা হয়? সাধারণ শেয়ার। এই সাধারণ শেয়াররা হচ্ছে কোম্পানির মালিক। সাধারণ শেয়ার হচ্ছে কোম্পানির মূল মালিক, মেইন মালিক। এরা কোম্পানির পরিচালক হতে পারে, এরা কোম্পানির বার্ষিক সাধারণ সভায় অংশগ্রহণ করতে পারে, বার্ষিক সাধারণ সভায় অংশগ্রহণ করে পরিচালকদেরকে নির্বাচিত করতে পারে। তাদের ভোটাধিকার রয়েছে। কি রয়েছে? ভোটাধিকার। এখান থেকে একটা এমসিকিউ থাকতে পারে। এখান থেকে এই যে বৈশিষ্ট্য থেকে একটা এমসিকিউ থাকবে। তাহলে সাধারণ শেয়ার মালিকরা নিজেরা নির্বাচনে দাঁড়াতে পারে, পরিচালক নির্বাচনে নিজেরা পরিচালক হইতে পারে, নিজেরা ভোট দিতে পারে, সাধারণ সভায় অংশগ্রহণ করতে পারে। তারা হচ্ছে প্রতিষ্ঠানের মূল মালিক। তারপর আসে অগ্রাধিকার শেয়ার। এরা কারা?
এরা হচ্ছে মুনাফা প্রাপ্তিতে এবং মূলধন ফেরত পাওয়ার ক্ষেত্রে সবার আগে পায় বা অগ্রাধিকার পেয়ে থাকে। এই ধরনের মালিককে বলা হয় অগ্রাধিকার শেয়ার। এই ধরনের শেয়ারকে অগ্রাধিকার শেয়ার বলা হয়। তাহলে অগ্রাধিকার শেয়াররা ব্যবসার মূল মালিক না, এরা হচ্ছে পরিচালনায় অংশগ্রহণ করতে পারে না, এরা পরিচালক নির্বাচনে ভোট দিতে পারে না, এরা হচ্ছে বার্ষিক সাধারণ সভায় অংশগ্রহণ করতে পারে না। এই যে অগ্রাধিকার শেয়ার, এটাকে মিশ্র শেয়ার বলা হয়, মিশ্র বা সংকর শেয়ারও বলা হয়, সংকর শেয়ারও বলা হয়, মিশ্র শেয়ার বা সংকর শেয়ারও বলা হয়ে থাকে। বুঝতে পারছি? তারপরে আসি, এখানে অগ্রাধিকার শেয়ার অনেক ধরনের শ্রেণী বিভাগ দিয়েছে, এগুলা তোমরা এখন দরকার নাই বেশি একটা। আমরা যদি শুধু ক্লাসিফিকেশনটা দেখি, বিলম্বিত শেয়ার। বিলম্বিত শেয়ার মানে কি? যে শেয়ার মালিকগণ মুনাফা এবং মূলধন ফেরত পাওয়ার ক্ষেত্রে সবার শেষে পায়, এরা সাধারণ মালিকদেরও শেষে পায়, সেটাকে বলা হয় বিলম্বিত শেয়ার। এই শেয়ারটাকে প্রবর্তকের শেয়ারও বলা হয়, প্রবর্তকের শেয়ারও বলা হয়, এই শেয়ারটাকে প্রবর্তকের শেয়ারও বলা হয়ে থাকে। তারপর যে অন্যান্য শেয়ারের মধ্যে আছে বোনাস শেয়ার, অধিকারযোগ্য শেয়ার, অনাঙ্কিক মূল্যের শেয়ার। এই দুইটা গুরুত্বপূর্ণ, বোনাস শেয়ার আর অধিকারযোগ্য শেয়ার। বোনাস শেয়ার মানে কি? বোনাস শেয়ার হচ্ছে কোম্পানি যখন মুনাফা হয়, মুনাফার পরিবর্তে যদি কি দেয়, নগদ টাকা মুনাফার পরিবর্তে যদি শেয়ার ইস্যু করে, তখন তাকে বলা হয় বোনাস শেয়ার। তাহলে নগদ লভ্যাংশের পরিবর্তে যদি শেয়ার ইস্যু করা হয়, তখন তাকে বলা হয় বোনাস শেয়ার। তারপর অধিকারযোগ্য শেয়ার বা রাইট শেয়ার কাকে বলে? অধিকারযোগ্য শেয়ার হচ্ছে কোম্পানি যখন বাজারে নতুন করে শেয়ার ছাড়ে, তখন বর্তমান যে শেয়ার মালিকগণ আছে, তারা ওই শেয়ারটা ক্রয়ে যে অগ্রাধিকারটা পাইয়া থাকে, সেটাকে বলা হয় অধিকারযোগ্য শেয়ার বা রাইট শেয়ার বলা হয়। রাইট শেয়ারও বলা হয়ে থাকে, রাইট শেয়ার, এটাকে রাইট শেয়ার বলা হয়। তো একটা এমসিকিউ প্রায় সময় আসে যে কোন শেয়ারের জন্য অর্থ প্রদান করতে হয় না, কোন শেয়ারের জন্য অর্থ প্রদান করতে হয় না? এই বোনাস শেয়ারের জন্য অর্থ প্রদান করতে হয় না। এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। তাহলে তোমরা শেয়ারটা বুঝতে পারছো? শেয়ারের যে ক্লাসিফিকেশন বা ব্যাখ্যাগুলো বললাম, এগুলো নিয়ে কোনো সমস্যা আছে কিনা বলো। এখান থেকে তোমাদের সৃজনশীল একটা থাকবে, এখান থেকে একটা সিকিউ থাকবে, এখান থেকে একটা সিকিউ থাকবে। তাহলে বুঝতে পারলে আমরা সামনের দিকে যাই। দেখো এখানে হচ্ছে যোগ্যতা সূচক শেয়ার। যোগ্যতা সূচক, এটা এমসিকিউ তে আসবে। যোগ্যতা সূচক শেয়ার বলতে কি বোঝায়? কতেও আসতে পারে এবং এমসিকিউ তে একটা থাকবে। যে বলছে যোগ্যতা সূচক শেয়ার হচ্ছে কোন শেয়ার মালিক যদি শেয়ার পরিচালক হতে চায়, পরিচালক হওয়ার জন্য যে পরিমাণ শেয়ার ক্রয় করতে হয়, তাকে বলা হয় যোগ্যতা সূচক শেয়ার। তার মানে পরিচালক হওয়ার জন্য যে পরিমাণ শেয়ার ক্রয় করতে হয়, ওই পরিমাণ শেয়ারটাকে বলা হয় যোগ্যতা সূচক শেয়ার। কেন ক্রয় করা হয়? পরিচালক হওয়ার জন্য এই শেয়ারটা ক্রয় করতে হয়, পরিচালক শেয়ার ক্রয় করতে হয়। তারপর দেখো কোম্পানির সভা, সভাটা কই? আচ্ছা, কোম্পানির বিলুপ সাধন। কোম্পানির বিলুপ সাধন হচ্ছে তিন প্রকার। একটা হচ্ছে কোম্পানির বিলুপ সাধন, এই ধারাটা অনেক সময় আসে। কোম্পানির বিলুপ সাধনের কথা কত নাম্বার ধারায় বলা আছে? 234 নাম্বার ধারায় বলা আছে। এটা তিন ধরনের। একটা হচ্ছে আদালতের মাধ্যমে বাধ্যতামূলক বিলোপ সাধন, আদালতের মাধ্যমে বাধ্যতামূলক বিলোপ সাধন, স্বেচ্ছাকৃত বিলোপ সাধন, একটা হচ্ছে আদালতের তত্ত্বাবধানে বিলোপ সাধন। এই তিন প্রকার, এই তিনটা মাথায় রাখবে। এখান থেকে এমসিকিউ দিবে, বলবে যে নিচের কোনটি কোম্পানির বিলোপ সাধনের পদ্ধতি নয় বা কোনটি পদ্ধতি। তাহলে একটা হচ্ছে আদালতের মাধ্যমে বাধ্যতামূলক বিলোপ সাধন, স্বেচ্ছায় বিলোপ সাধন, একটা হচ্ছে আদালতের তত্ত্বাবধানে বিলোপ সাধন, আদালতের তত্ত্বাবধানে বিলোপ সাধন। তো এই জিনিসগুলো মাথায় রাখবা, এতটুকু জানলেই হবে, বেশি কিছু জানতে হবে না। তারপর সভা থেকে একটা এমসিকিউ থাকবেই, যে কোনো বোর্ডে সভা থেকে একটা এমসিকিউ থাকবে। সভা থেকে একটা এমসিকিউ থাকবে। সভা হচ্ছে তিন ধরনের হয়, একটা হচ্ছে বিধিবদ্ধ সভা, একটা হচ্ছে বার্ষিক সাধারণ সভা, আর একটা হচ্ছে বিশেষ সভা। তো প্রথম হচ্ছে বিধিবদ্ধ সভা। এটা কোম্পানির জীবনকালে মাত্র একবার হয়, কোম্পানির জীবনকালে মাত্র একবার অনুষ্ঠিত হয়। বিধিবদ্ধ সভা কোম্পানি জীবনকালে মাত্র একবার অনুষ্ঠিত হয়। কোম্পানি গঠন হওয়ার 6 মাসের মধ্যে এই বিধিবদ্ধ সভার আয়োজন করা বাধ্যতামূলক। যদি আয়োজন করতে ব্যর্থ হয়, তাহলে কোম্পানি বন্ধ হয়ে যাবে, বিলোপ সাধন হবে। তারপর যে বার্ষিক সাধারণ সভা, এটা কি? এই বার্ষিক সাধারণ সভা হচ্ছে কোম্পানি প্রতি বছর একটা করে সভা বা মিটিং এর আয়োজন করতে হয়, এটাকে বলা হয় বার্ষিক সাধারণ সভা। এই বার্ষিক সাধারণ সভা, দুইটা বার্ষিক সাধারণ সভার মধ্যে ব্যবধান থাকবে হচ্ছে
15 মাস। দুইটা বার্ষিক সভার মধ্যে ব্যবধান থাকবে কত মাস? 15 মাস। একটা বার্ষিক সভা থেকে আরেকটা বার্ষিক সভার যে ব্যবধান এটা হচ্ছে 15 মাস হবে। তো কোম্পানি গঠন হওয়ার প্রথম বার্ষিক সভাটা 18 মাসের মধ্যে অনুষ্ঠিত হতে হবে। কোম্পানি যখন গঠন হবে প্রথম বছরের যে সভাটা এটা 18 মাসের মধ্যে বা 1.5 বছরের মধ্যে সেটা কি করতে হবে? আয়োজন করতে হবে। পরবর্তীতে সেগুলো হচ্ছে 15 মাস করে ব্যবধান থাকবে। তাহলে বুঝতে পারছো কিনা? এখান থেকে একটা এমসিকিউ থাকবে। তারপর হচ্ছে সাধারণ সভা। তারপরে কোনটা কতদিন পূর্বে নোটিশ দিতে হয়? তারপর বার্ষিক বিধিবদ্ধ যে সভাটা আছে সভা আয়োজনের 21 দিন পূর্বে নোটিশ দিতে হয়। বিধিবদ্ধ সভা আয়োজনের 21 দিন পূর্বে নোটিশ দিতে হয়। এই দিনগুলো এমসিকিউতে থাকবে। বলবে যে কোন সভা আয়োজনের 21 দিনের পূর্বে নোটিশ দিতে হয়, অথবা বিধিবদ্ধ সভা আয়োজনের কতদিন পূর্বে নোটিশ দিতে হয়, তাহলে 21 দিন পূর্বে। বার্ষিক সাধারণ সভা আয়োজনের 14 দিন পূর্বে নোটিশ দিতে হয়। বার্ষিক সাধারণ সভা আয়োজনের 14 দিন পূর্বে নোটিশ দিতে হয়। এটা এমসিকিউতে থাকবে। তারপরে হচ্ছে বিশেষ সভা। বিশেষ সভা বলতে কি বোঝায়? বিশেষ সভা মানে হচ্ছে কোম্পানিতে যদি কোনো একটা অকারেন্স ঘটে বা দুর্ঘটনা ঘটে তখন যে সভাটার আয়োজন করে সেটাকে হচ্ছে বিশেষ সভা। এটা আয়োজনের 21 দিন, মানে কোনো একটা দুর্ঘটনা ঘটার 21 দিনের মধ্যে অবশ্যই সেটা আয়োজন করতে হয়। তাহলে দুইটা পাইলাম 21 দিনের, একটা পাইলাম 15 দিনের। ওকে, এই বিষয়গুলো একটু মাথায় রাখবে। এই বিষয়গুলো মাথায় রাখলে ইনশাল্লাহ তোমরা পারবা। আচ্ছা, তাহলে আমরা একটু প্র্যাকটিসটা করি। প্র্যাকটিসটা একটু দেখো। আজান দিতে দিতে তোমরা উত্তর করার চেষ্টা করো যে কি বলছে। প্র্যাকটিসটা একটু করো। এটা হচ্ছে মিশ্র কোম্পানি আর কি, সমবায় সমিতি। এটা হচ্ছে পরবর্তী অধ্যায় থেকে চলে আসছে। দুইটা সৃজনশীল, মিশ্র সৃজনশীল হয়েছে এখানে। প্রথমটা বলছে মিস্টার সাত্তার কোন ধরনের শেয়ার ক্রয় করেছেন? মিস্টার সাত্তার কোন ধরনের শেয়ার ক্রয় করেছেন বলছে যে মিস্টার সাত্তার একজন ক্ষুদ্র বিনিয়োগকারী। তিনি বিভিন্ন কোম্পানির শেয়ার ক্রয় বিক্রয় করে মুনাফা অর্জন করেন। তার বলছে তিনি তিস্তা ব্যাংক লিমিটেডের কিছু শেয়ার ক্রয় করলেন। শেয়ার ক্রয়ের মাধ্যমে তিনি ব্যাংকটির সিদ্ধান্ত গ্রহণের ভোটাধিকার প্রয়োগের ক্ষমতা লাভ করলেন। তাহলে বলছে তিনি কোন ধরনের শেয়ার ক্রয় করলেন। তাহলে তিনি কোন ধরনের শেয়ার ক্রয় করলেন এটা উত্তর করার চেষ্টা করো। তাহলে দেখো বলছে যে তিনি যখন শেয়ারটা ক্রয় করলেন সিদ্ধান্ত গ্রহণের ভোটাধিকার প্রয়োগের ক্ষমতা পাইলেন। তাহলে ভোটাধিকার কোন শেয়ারে পায়? এটা হচ্ছে সাধারণ শেয়ার। সাধারণ শেয়ার। তাহলে সাধারণ শেয়ার ক্রয় করলেন। তাহলে তিনি কোন ধরনের শেয়ার ক্রয় করলেন? তিনি হচ্ছে সাধারণ শেয়ার ক্রয় করলেন। তাহলে আমরা কি দেব? আমরা তিনটে স্টেপ উত্তরটা দেব। প্রথম স্টেপ সাধারণ শেয়ার বলতে কি বোঝে, দ্বিতীয় স্টেপ হচ্ছে প্রথম হচ্ছে সাধারণ কোন শেয়ার বলছে, তাহলে প্রথম হচ্ছে সাধারণ শেয়ারটা দিব। দ্বিতীয় স্টেপ হচ্ছে সাধারণ শেয়ার বলতে কি বুঝি, তৃতীয় স্টেপটা আনবো উদ্দীপকটা এবং বলবো এটা কেন সাধারণ শেয়ার। কারণ আমরা একটু আগে বৈশিষ্ট্য শিখছিলাম যে সাধারণ শেয়ারের মালিকরা ভোট দিতে পারে, তাদের হচ্ছে অবাধে শেয়ার হস্তান্তর করতে পারে, তারা সিদ্ধান্ত নিতে পারে, তারা পরিচালক নির্বাচনে ভোট দিতে পারে, সাধারণ সভায় অংশগ্রহণ করতে পারে। এগুলো হচ্ছে সাধারণ শেয়ার বিষয়। তো এগুলা বলবা, লিখবা আর কি। গ নাম্বার বলছে উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানটি মিস্টার সাত্তারের যেসব সুযোগ সুবিধা নিশ্চিত করবে তা বিশ্লেষণ করো। তাহলে তিনি কি বলছে? বলছে যে সকল সুযোগ সুবিধা ঠিক থাকলেও তিনি লভ্যাংশ প্রাপ্তিতে অনিশ্চয়তা ভোগেন। উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানটি মিস্টার সাত্তারের যেসব সুবিধা নিশ্চিত করবে, যেসব সুবিধা, তাইলে তিনি লভ্যাংশটা সবার শেষে পান। এটা হচ্ছে অনিশ্চিত আর কি, তিনি লভ্যাংশটা সবার শেষে পান। এটা হচ্ছে অনিশ্চয়তা। তো তিনি কি অনিশ্চয়তা ভুগবেন। তো তারা বলছে যে মিস্টার সাত্তার কোন ধরনের শেয়ার কিনছেন? সাধারণ শেয়ার। তো সাধারণ শেয়ারের মাধ্যমে তিনি কি কি সুযোগ সুবিধা পাবেন এই জিনিসটা ব্যাখ্যা বলছে। তো আমরা প্রথমে কি দেব? তিনি বলবা যে সাধারণ শেয়ারের মাধ্যমে কি কি সুযোগ সুবিধা পায়। যেমন হচ্ছে কোম্পানির মালিক হতে পারে, কোম্পানির পরিচালক হওয়া যায়, কোম্পানির পরিচালক হওয়ার জন্য যে নির্বাচন হয় সেখানে দাঁড়াইতে পারে, তিনি তার হচ্ছে বার্ষিক সাধারণ সভায় অংশগ্রহণ করে পরিচালক নির্বাচনে ভোট দিতে পারে। এগুলো তুমি সুযোগ সুবিধাগুলো লেখবা।
তাহলে হবে। আচ্ছা, তাহলে বুঝতে পারছো? এখন যদি আমরা নেক্সট অধ্যায় যাই, তাহলে আমাদের পঞ্চম অধ্যায়টা শেষ হলো। এটা হলো বিশাল বড় অধ্যায় আর কি, এলাকার টাইমও বেশি লাগছে। এবার আসি সমবায় সমিতি। সমবায় সমিতি, সমবায় সমিতি বলতে আমরা কি বুঝি? সমবায় সমিতি মানে হচ্ছে কতিপয়, মানে কিছু সংখ্যক সমশ্রেণীর বা সমপেশার মানুষ একত্রিত হয়ে যে সমিতিটা গড়ে তোলে তাকে বলা হয় সমবায় সমিতি। তাহলে সমবায় সমিতি কাকে বলা হয়? কতিপয় সমমনা সমশ্রেণীর ব্যক্তি স্বেচ্ছায় একত্রিত হয়ে নিজেদের অর্থনৈতিক কল্যাণের উদ্দেশ্যে, কিসের জন্য? পারস্পরিক অর্থনৈতিক কল্যাণের উদ্দেশ্যে যে সমিতি গড়ে তোলে তাকে বলা হয় সমবায় সমিতি। তাহলে আমরা সকল ব্যবসার মূল উদ্দেশ্য বুঝছি কি কি? সমবায় সমিতির মূল উদ্দেশ্য কি? আর্থিক কল্যাণ সাধন, অর্থনৈতিক কল্যাণ সাধন। সব ব্যবসার মূল উদ্দেশ্য কি? মুনাফা অর্জন। আর সমবায় সমিতির উদ্দেশ্য হচ্ছে আর্থিক কল্যাণ সাধন। রাষ্ট্রীয় ব্যবসার উদ্দেশ্য কি? জনকল্যাণ। রাষ্ট্রীয় ব্যবসার উদ্দেশ্য হচ্ছে জনকল্যাণ। তাহলে তারা কি হবে? সমশ্রেণীর হবে, সমপেশার হবে, অভিন্ন চিন্তাধারার হবে। এগুলো হচ্ছে সমবায় সমিতির সংজ্ঞা। তারপরে দেখো, সমবায় সমিতির নিবন্ধন বাধ্যতামূলক। এদের শেয়ার ক্রয়ের ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা আছে। যেমন সমবায় সমিতি যারা শেয়ার ক্রয় করবে তারা মোট শেয়ারের 5/1 সর্বোচ্চ কিনতে পারবে। তাহলে শেয়ার ক্রয়ের যে সর্বোচ্চ সীমা সেটা কত? 5/1, 5/1 বা 20%। তার মানে যদি 100টা শেয়ার থাকে, একজন ব্যক্তি চাইলে সর্বোচ্চ কতটা? 20টা শেয়ার ক্রয় করতে পারবে। যদি 100 শেয়ার থাকে, সর্বোচ্চ 20% বা 20টা শেয়ার ক্রয় করতে পারবে। এটা এমসিকিউতে আসে, এটা এমসিকিউতে আসে। বাংলাদেশে যে সমবায় সমিতিগুলো আছে এগুলো স্থানীয় সরকার এবং পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের অধীনে কাজ করে। সমবায় সমিতি কোন মন্ত্রণালয়ের অধীনে কাজ করে? এটা মাঝে মাঝে দেয়, সেটা হচ্ছে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের অধীনে কাজ করে। আচ্ছা, তারপরে দেখো সমবায় সমিতির যে ব্যবস্থাপনা কমিটির সদস্য, এটা হচ্ছে কত থাকে? এটা তোমাদের প্রশ্ন আসে। আমরা যখন ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা দিছিলাম, আমাদের হচ্ছে লিখিত পরীক্ষায় এই প্রশ্নটা আসছিল যে সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটির সদস্য সংখ্যা কত? এটা হচ্ছে 6 জন, 9 জন অথবা 12 জন, মানে 6, 9, 12, 3 দ্বারা বিভাজ্য থাকে, 3 দ্বারা বিভাজ্য থাকে, 6 জন, 9 জন, 12 জন। আচ্ছা, তারপরে দেখো সমবায় সমিতির কিছু বৈশিষ্ট্য আছে। প্রথমটা হচ্ছে সমবায় শব্দের অর্থ কি? এটা হচ্ছে সমবেত প্রচেষ্টা, সমবেত প্রচেষ্টা বা যৌথ প্রচেষ্টা। এদের সদস্য সংখ্যা কত? এদের সদস্য সংখ্যা হচ্ছে সর্বনিম্ন 2 জন। এদের সদস্য সংখ্যা হচ্ছে সর্বনিম্ন 20 জন। সর্বনিম্ন কয়জন? 20 জন। আর সর্বোচ্চ সেখানে কিছু বলা নাই, আইনে কিছু বলা নাই, তার মানে সর্বোচ্চ যত হয়। তাহলে সর্বনিম্ন হচ্ছে 2 জন, 20 জন। ওকে, অনেকে কমেন্ট করতেছেন। আচ্ছা, তাহলে সর্বনিম্ন কতজন সদস্য সংখ্যা? সর্বনিম্ন হচ্ছে 20 জন, সর্বোচ্চ হচ্ছে, আইনে তেমন কিছু বলা নাই, তো যত হয় আর কি, যত বিক্রি করতে পারে। তারপরে এদের কিছু মূলনীতি আছে। সমবায় সমিতির কিছু স্লোগান, সমবায় সমিতির কিছু মূলনীতি আছে। এগুলো হচ্ছে সমতা, একতা বা সাম্য। একতা, সাম্য, সততা, সহযোগিতা, আস্থা ও বিশ্বাস, সেবা। এগুলো একটু এমসিকিউর জন্য এটা গুরুত্বপূর্ণ। বলবে যে নিচের কোনটি সমবায় সমিতির মূলনীতি নয়। তাহলে এখান থেকে 3টা থাকবে, বাইরে থেকে একটা দিয়ে দিবে। তাহলে এগুলো একটু মাথায় রাখবা। পিডিএফ দিয়ে দেওয়া হবে, পিডিএফ দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। কালকে এমসিকিউর ক্লাস হবে ইনশাল্লাহ, কালকে এমসিকিউর ক্লাস হবে। তো এখন হচ্ছে সমবায়ের ইতিহাস। ইতিহাসের মধ্যে অল্প একটু জানা রাখলেই হবে যে বাংলাদেশের সমবায় ব্যাংক প্রতিষ্ঠা হয় হচ্ছে সমবায় সমিতির উৎপত্তি, সমবায় সমিতির আনুষ্ঠানিক উৎপত্তি হয় হচ্ছে 1844 সালে। উপমহাদেশের সমবায় সমিতির ধারণাটা আসে হচ্ছে 1895 সালে। তো বাংলাদেশের কিছু সমবায় আইন আছে, এখান থেকে তোমাদের প্রশ্ন আসবে।
বাংলাদেশের সমবায় আইন কত সালে? সমবায় আইন হচ্ছে 2001 সালে, সমবায় নীতিমালা হচ্ছে 2003 সালে, সমবায় বিধিমালা হচ্ছে 2004 সালে। তো আইনটার বিধিটা আসে, নীতিটা কম আসে। তো আইন হচ্ছে 2001 সালের, বিধিমালা হচ্ছে 2004 সালের, আর নীতিমালা হচ্ছে 2003 সালের। উপমহাদেশের সর্বপ্রথম সমবায় আইন চালু হয় হচ্ছে 1904 সালে। তো এটা মাথায় রাখলে হবে, বাংলাদেশের সমবায় আইন 2001, সমবায় বিধিমালা 2004, সমবায় নীতিমালা হচ্ছে 2003। তো এটাও মাঝে মাঝে দিবে যে বিআরডিবির পূর্ণরূপ কি আর বার্ড এর পূর্ণরূপ কি। বিএআরডি বার্ড আর বিআরডিবির পূর্ণরূপ কি। তো বার্ড এর পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট, এটা অবস্থিত হচ্ছে কুমিল্লায়। এটা এমসিকিউ থাকবে, এমসিকিউর জন্য এটা গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে বাংলাদেশ রুরাল ডেভেলপমেন্ট বোর্ড, ঢাকায় অবস্থিত। এটা পূর্ণরূপগুলো একটু মাথায় রাখবা। আচ্ছা, এবার আসি হচ্ছে সমবায়ের প্রকারভেদ। এর আগে একটা উপবিধি, উপবিধি মানে হচ্ছে সমবায় সমিতির পরিচালনা সংক্রান্ত যে দলিল, সেটাকে বলা হয় সমবায় উপবিধি। সমবায়ের প্রকারভেদ, সমবায়ের প্রকারভেদটা গুরুত্বপূর্ণ। দেখা যাচ্ছে কিনা একটু বলো। সমবায়ের প্রকারভেদ, এটা আমার নামই মুছে দিলাম। দেখো সমবায় প্রকারভেদ, প্রথম হচ্ছে সাধারণ শ্রেণী বিভাগ। এর মধ্যে কি কি আছে? উৎপাদক সমবায় সমিতি, ভোক্তা সমবায় সমিতি, ঋণদান সমবায় সমিতি। তাহলে এগুলোর সংজ্ঞা কি? সংজ্ঞা হচ্ছে কতিপয় সমমনা উদ্যোক্তারা বা যারা উৎপাদক আছে, উৎপাদকরা একত্রিত হয়ে যে সমবায় সমিতিটা গঠন করে তাকে বলা হয় উৎপাদকের সমবায় সমিতি। উৎপাদক সমবায় সমিতি কি? কোন কতিপয় বা কিছু সমশ্রেণীর উৎপাদক একত্রিত হয়ে তারা যে সমিতিটা গঠন করে তাকে বলা হয় উৎপাদক সমবায় সমিতি। কতিপয় কিছু সমশ্রেণীর ভোক্তা একত্রিত হয়ে যে সমিতিটা গঠন করে তাকে ভোক্তা সমবায় সমিতি বলা হয়। ঋণদান সমবায় সমিতি কারা? যেটা হচ্ছে ঋণদানের উদ্দেশ্যে বা ঋণ সুবিধা প্রাপ্তির জন্য যে সমবায় সমিতিরা গড়ে তোলে তাকে বলা হয় ঋণদান সমবায় সমিতি। তারপরে দেখো কার্যভিত্তিক শ্রেণী বিভাগ দেওয়া আছে। কিছু আছে কৃষি সমবায়, অকৃষি সমবায় ব্যাংক, বহুমুখী সমবায় সমিতি, গৃহ নির্মাণ সমবায় সমিতি। এখান থেকে বহুমুখী সমবায় সমিতিটা আসে। যে বহুমুখী সমবায় সমিতিটা কি? এখানে হচ্ছে বিভিন্ন উদ্দেশ্য সাধনের জন্য যে সমবায় সমিতিটা গঠন করা হয় তাকে বলা হয় বহুমুখী সমবায় সমিতি। এখানে ঋণ সুবিধা দেয়, ক্রয় সুবিধা দেয়, তারপরে হচ্ছে বিক্রয় সুবিধা, সকল ধরনের সুযোগ সুবিধা থাকে। এটা বহুমুখী সমবায় সমিতি বলা হয়। ক্রয় বিক্রয়, ক্রয় সমবায় সমিতি, বিক্রয় সমবায় সমিতি, ক্রয় সুবিধা বিক্রয় সুবিধা অর্জনের জন্য যেটা করা হয় সেটা ক্রয় বিক্রয় সমবায় সমিতি। তো হচ্ছে দায়ের ভিত্তিতে, দায়ের ভিত্তিতে এত একটা দরকার নাই, সেটা বলবা হচ্ছে সাংগঠনিক সমবায় সমিতি কত প্রকার। সাংগঠনিক হচ্ছে এখানে আর একটা 4 প্রকার আছে। যেমন হচ্ছে প্রাথমিক সমবায় সমিতি। প্রাথমিক সমবায় সমিতি কি? প্রাথমিক সমবায় সমিতি হচ্ছে একেবারে মূল যে সমবায় সমিতিটা, সেটা হচ্ছে সর্বনিম্ন 20 জন সদস্য নিয়ে যে সমবায় সমিতিটা গড়ে তোলে সেটা হচ্ছে প্রাথমিক সমবায় সমিতি। সর্বনিম্ন 20 জন সদস্য সমশ্রেণীর সমমনা ব্যক্তি একত্রিত হয়ে যে সমবায় গঠন করে সেটাকে বলা হয় প্রাথমিক সমবায় সমিতি। তারপর হচ্ছে 10টি প্রাথমিক সমবায় সমিতি মিলে, 10টি প্রাথমিক সমবায় সমিতি মিলে যে সমবায় সমিতিরা গড়ে তোলে সেটাকে বলা হয় কেন্দ্রীয় সমবায় সমিতি। 10টি প্রাথমিক সমবায় সমিতি মিলে যে সমিতিরা গঠন করে তাকে বলা হয় কেন্দ্রীয় সমবায় সমিতি। এটা থেকে এমসিকিউ আসবে। তারপরে হচ্ছে 10টি কেন্দ্রীয় সমবায় সমিতি মিলে যে সমিতিরা গঠন করে তাকে বলা হয় জাতীয় সমবায় সমিতি। তাহলে প্রাথমিকে সদস্য সংখ্যা, প্রাথমিক হচ্ছে সদস্য কয়জন? 20 জন, এটা হলো 20 জন। তারপর হচ্ছে কেন্দ্রীয়তে হচ্ছে 20টি প্রতিষ্ঠান। কি প্রতিষ্ঠান? 20টি হচ্ছে প্রাথমিক সমবায় সমিতি। 20টি প্রাথমিক সমবায় সমিতি মিলে যে সমিতিরা গঠন করে সেটাকে বলা হয় কেন্দ্রীয় সমবায় সমিতি। আর জাতীয় সমবায় সমিতি কোনটা? জাতীয় হচ্ছে 10টি কেন্দ্রীয় সমবায় সমিতি মিলে যে সমিতিটা গঠন করে তাকে বলা হয় জাতীয় সমবায় সমিতি। তাহলে প্রাথমিকের ক্ষেত্রে 20 জন সদস্য, কেন্দ্রীয় এবং জাতীয় ক্ষেত্রে 10টি করে প্রতিষ্ঠান, 10টা করে প্রতিষ্ঠান। আরেকটা আছে মিশ্র সমবায় সমিতি। কি? মিশ্র। 4 নাম্বারটা হচ্ছে মিশ্র সমবায় সমিতি। সেখানে হচ্ছে ব্যক্তি প্লাস প্রতিষ্ঠান, ব্যক্তি প্লাস প্রতিষ্ঠান মিলে
ব্যক্তি বা প্রাথমিক সমবায় সমিতি, ব্যক্তি এবং প্রাথমিক সমবায় সমিতি মিলে যে সমিতিরা গঠন গঠন করে তাকে বলা হয় মিশ্র সমবায় সমিতি। ব্যক্তি এবং মানে কিছু ব্যক্তি থাকবে এবং কিছু থাকবে হচ্ছে সমবায় সমিতি আর কি, তারা মিলে যেটা গঠন করবে তাকে বলা হয় হচ্ছে আহ মিশ্র সমবায় সমিতি। আচ্ছা, তারপরে যদি আমরা আলোচনায় যাই, তারপরে বলছে হচ্ছে তাহলে এই যে শ্রেণী বিভাগগুলো থেকে তোমাদের সিকিউ প্রশ্ন আসবে, শ্রেণী বিভাগগুলো। তারপরে আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে মুনাফা বন্টন কিভাবে করব, সেটা কোথায়? মুনাফা বন্টন, সমবায় সমিতির মুনাফা বন্টন, এখান থেকে মাঝে মাঝে ম্যাথ দেয়। সমবায় সমিতির যে মুনাফা বন্টনের প্রক্রিয়াটা বা পদ্ধতিটা, এখান থেকে তোমাদের ম্যাথ আসতে পারে। সমবায় সমিতির যে মুনাফা হয়, এই মুনাফার 15% হচ্ছে সংরক্ষিত তহবিলে জমা রাখতে হয়। সংরক্ষিত বা সঞ্চিত তহবিলে 15% জমা রাখতে হয়। তারপরে যদি 3% হচ্ছে উন্নয়ন তহবিলে জমা রাখতে হয়, 3% হচ্ছে উন্নয়ন তহবিলে জমা রাখতে হয়। এই যে 18%, এই 18 হচ্ছে ফিক্সড। সাধারণ সমবায় সমিতিগুলোর ক্ষেত্রে এই 18% হলো ফিক্সড, এটা জমা রাখতে হয়। তাহলে 15% হচ্ছে সংরক্ষিত তহবিল, 3% হচ্ছে উন্নয়ন তহবিল, টোটাল 18% জমা রাখতে হয়। যদি এটা ঋণদান সমবায় সমিতি হয়, কি হয়? ঋণদান সমবায় সমিতি হয়, তখন কুঋণ সঞ্চিতির জন্য, কুঋণের জন্য বা অনাদায়ী পাওনা সঞ্চিতি যেটা আমরা করছিলাম, এই কুঋণের জন্য 10% রাখতে হয়। এটা শুধুমাত্র কাদের জন্য? ঋণদান সমবায় সমিতির জন্য। তাহলে সাধারণ সমবায় সমিতির জন্য সংরক্ষিত তহবিল থেকে তহবিলে 15% জমা রাখবো, উন্নয়ন তহবিলে 3% জমা রাখবো, টোটাল 18% জমা রাখবো সাধারণ। আর যদি ঋণদান হয় টোটাল 28% সংরক্ষণ করে রাখবো, জমা রাখবো। এখন ম্যাথটা কিভাবে আসে? মনে করেন যে বলবে 3 বছর ধরে এত মুনাফা হয়েছে, তো সংরক্ষিত তহবিলের যে টাকাটা, সংরক্ষিত তহবিল 15 করে জমা রাখবো, এই টাকাটা দিয়ে হচ্ছে আমরা নতুন একটা, যারা কিনতে চায় ওই নতুন, যেমন হচ্ছে যদি তারা একটা নাঙ্গল কিনতে চায়, নাঙ্গল, ওয়াটার পাম্প, তারপর হচ্ছে ট্রাক, এই বিষয়গুলো যদি কিনতে চায় তখন এটা সংরক্ষিত তহবিল থেকে কিনে। আর উন্নয়ন তহবিল হচ্ছে প্রতিষ্ঠানটা পরিচালনার ক্ষেত্রে এই 3% ব্যবহার করা হয়। বুঝতে পারছি? তারপরে যদি আমরা একটা সৃজনশীল প্র্যাকটিস করি তাহলে আর একটু ক্লিয়ার হয়ে যাব। এই প্র্যাকটিসটা একটু করেন। বলছে যে প্রথমে ঋণপত্র, আচ্ছা প্রথমটা হচ্ছে ঋণপত্র কি? ঋণপত্র হচ্ছে ঋণ প্রদানের উদ্দেশ্যে যেই যে ঋণ, আচ্ছা ঋণপত্র বলতে আমরা কি বুঝি? ঋণ প্রাপ্তির উদ্দেশ্যে যে দলিলটা প্রদান করা হয় এটাকে বলা হয় ঋণপত্র। এটা হচ্ছে একটা দলিল আর কি, ঋণপত্র। এক মালিকানা ব্যবসার স্থায়িত্ব অনিশ্চিত কেন, এটা আমরা লাস্ট ক্লাসে পড়ছিলাম। এগুলো হচ্ছে আপনাদের বইয়ের যে ক খ, বইয়ের শেষে আপনাদের ক খ যে প্রশ্নগুলো আছে, জ্ঞানমূলক অনুধাবন প্রশ্নগুলো আছে, বিভিন্ন বোর্ডে আসা প্রশ্নগুলো আছে, সেগুলো একটু পরে নেবেন, সেগুলো একটু ভালো করে পড়লে আপনারা এগুলো বুঝতে পারবেন। তারপর হচ্ছে সদস্যদের প্রকৃতি বিচারে উদ্দীপকের উল্লেখিত সংগঠনটি কোন প্রকারের সমবায় সমিতি। আমরা যদি একটু পড়ি, বলছে যে এলাকায় 100 জন কৃষক পণ্য উৎপাদন, ক্রয়, বিক্রয়ের উদ্দেশ্যে, তাহলে তারা পণ্য উৎপাদন করতেছে, ক্রয় এবং বিক্রয়ের উদ্দেশ্যে সততা নামে একটি সমবায় সমিতি গঠন করে। সমিতিতে তাদের প্রত্যেকের শেয়ার সমান। তাহলে তারা উৎপাদন, ক্রয় এবং বিক্রয়ের জন্য তারা কি করতেছে? একটা সমবায় সমিতি গঠন করতে চাইছে। বলছে যে সদস্যদের প্রকৃতির বিচারে কোন ধরনের প্রতিষ্ঠান এটি, তাহলে এটা কোন ধরনের সমবায় সমিতি? তাহলে এটা কোন ধরনের সমবায় সমিতি?
আচ্ছা, তাহলে তারা কি? তারা হলো কৃষক। কৃষকরা কি করে? পণ্য উৎপাদন করে। তাহলে কি করে? তারা পণ্য উৎপাদন করে, পরে এটা বিক্রয় করে। তাহলে এই যে কৃষক, এটা হচ্ছে আমাদের উৎপাদক সমবায় সমিতি। এটা কি? উৎপাদক সমবায় সমিতি। তাহলে আমরা লিখবো প্রথমে উৎপাদক সমবায় সমিতি। তারপর হচ্ছে উৎপাদক সমবায় সমিতি কাকে বলে সেই জিনিসটা ব্যাখ্যা করব। তারপর উদ্দীপকটা নিয়ে আসবো এবং বলবো যে উৎপাদক কারা? কৃষকরা। এই জিনিসটা আমরা দেখাবো। ওকে। তারপর হচ্ছে আহ, ঘ নাম্বারটা কি বলছে? বলছে যে সততা সমবায় সমিতির প্রত্যেকের প্রাপ্ত মুনাফার পরিমাণ নির্ণয় করো। প্রত্যেকের প্রাপ্ত মুনাফার প্রত্যেকের প্রাপ্ত মুনাফার পরিমাণ নির্ণয় করো। আচ্ছা, এখানে কি বলছে? পরেরটা যদি পড়ি, 2021 সালে উক্ত সমিতি 10 লক্ষ টাকা মুনাফা অর্জন করে। সমবায় আইন অনুযায়ী তারা অর্জিত মুনাফা নিজেদের মধ্যে বন্টন করে। তাহলে তারা কত লক্ষ টাকা? 10 লক্ষ টাকা মুনাফা পাইছে। 10 লক্ষ টাকার মুনাফা পাইছে। এর মধ্যে কি করব? এর মধ্যে 18% হচ্ছে তারা সংরক্ষণ করব। 18% কিভাবে? 15% হচ্ছে সংরক্ষিত তহবিলে, আর 3% হচ্ছে উন্নয়ন তহবিলে। তার মানে টোটাল 18%। 10 লক্ষ থেকে 18% হচ্ছে কি করবে? 10 লক্ষ থেকে 18% আপনারা মাইনাস করবেন আগে। 10 লক্ষ থেকে 18% মাইনাস করলে কত হয় একটু দেখি তো। 10 লক্ষ ইন্টু 18%, তাইলে 1,80,000। 1,80,000 যদি মাইনাস করি 10 লক্ষ থেকে 18,000 মাইনাস 1,80,000, তাহলে 8,20,000। 8,20,000, তাহলে বুঝতে পারছেন 8,20,000 হচ্ছে টোটাল। 8,20,000 হচ্ছে তাদের বন্টনযোগ্য মুনাফা। 10 লাখ থেকে 18%, 10 লাখ থেকে 18%টা মাইনাস দেওয়ার পর 8,20,000 টাকা হচ্ছে তারা মুনাফা বন্টন করবে। কয়জনের জন্য? 20 জনের জন্য। বলছে যে সমবায় সমিতির প্রত্যেকে কত টাকা করে পাবে। তাহলে এটাকে আবার 100 দিয়ে ভাগ দেন। ভাগ দিবেন কত দিয়ে? 100 দিয়ে। তাহলে 100 দিয়ে ভাগ দিলে কত যাবে? তাহলে 8,200 টাকা করে, 8,200 টাকা করে পাবে একজন। তাহলে একজনে কত করে পাবে? 8,200 টাকা করে। তাহলে বুঝতে পারছেন কিভাবে কিভাবে আমরা ম্যাথটা সলভ করব। প্রথমে হচ্ছে যে মুনাফাটা হবে, এই মুনাফা থেকে প্রথমে হচ্ছে যে মুনাফাটা হবে এই মুনাফা থেকে আমরা 18%টা মাইনাস করব। মাইনাস করার পর কয়জন সদস্য আছে? 100 জন। তো 100 দিয়ে ভাগ দেব। প্রত্যেকে কত করে মুনাফা পাচ্ছে? 8,200 টাকা করে। ওকে। আচ্ছা, তারপরে আমাদের গেল এটা। তারপরে লাস্ট অধ্যায়, এটা হচ্ছে ব্যবসায় নৈতিকতা এবং সামাজিক দায়বদ্ধতা। ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা। এই অধ্যায়ের মোটা দাগে আপনারা যেটা পড়বেন, ব্যবসায় নৈতিকতা কি, ব্যবসায় মূল্যবোধ কি, তারপর হচ্ছে একজন হচ্ছে ব্যবসায় যে ব্যবসায়ীরা তারা সমাজের প্রতি কিছু দায়িত্ব পালন করে, সরকারের প্রতি কিছু দায়িত্ব পালন করে, ক্রেতা ভোক্তাদের জন্য কিছু দায়িত্ব পালন করে, শ্রমিক কর্মীদের কিছু দায়িত্ব পালন করে। তারপর হচ্ছে তাদের কারণে কিছু আবার ক্ষতি হয়, পরিবেশ দূষণ হয়, এই দূষণগুলো নিয়ে প্রশ্ন আসে। তো এখন দেখেন, প্রথম হচ্ছে মূল্যবোধ কাকে বলে। মূল্যবোধ, প্রথমটা আছে মূল্যবোধ। মূল্যবোধ মানে কি? মূল্যবোধ মানে হচ্ছে উপলব্ধি করার ক্ষমতা। মূল্যবোধ মানে কি? উপলব্ধি মানে কোন কাজটি ভালো, কোনটি খারাপ, কোনটি করা উচিত, কোনটি করা অনুচিত ইত্যাদি বোঝা। বোঝাটাকে বলা হয় কি? মূল্যবোধ। তাহলে কোনটি ভালো, কোনটি খারাপ, কোনটি করা উচিত, কোনটি অনুচিত, সেই জিনিসটা উপলব্ধি করার যে ক্ষমতা, সেটাকে বলা হয় মূল্যবোধ। তাহলে ব্যবসায় মূল্যবোধ কাকে বলে? প্রশ্ন আসে ব্যবসায় মূল্যবোধ কি। তাহলে ব্যবসায় করতে গিয়ে কোন জিনিসটা ভালো, কোন জিনিসটা খারাপ, কোনটা উচিত, কোনটা অনুচিত ইত্যাদি উপলব্ধি করার যে ক্ষমতা, সেটাকে বলা হয় ব্যবসায় মূল্যবোধ। ব্যবসায় মূল্যবোধ। এবার আসি নৈতিকতা। এবার আসি কি? নৈতিকতা বলতে কি বোঝা? নৈতিকতা মানে হচ্ছে কোনটি করা উচিত, কোনটি অনুচিত ইত্যাদি আগে বোঝার পর, বোঝাটা কি? সেটা হচ্ছে মূল্যবোধ। কোনটি উচিত, কোনটি অনুচিত, কোনটি ভালো, কোনটি খারাপ ইত্যাদি বোঝার পর ভালোটিকে গ্রহণ করা, খারাপটিকে বর্জন করাকে বলা হয় নৈতিকতা। তাহলে প্রথম হচ্ছে বোঝা, উপলব্ধি করা যে এটা ভালো, এটা খারাপ। বোঝার পর আমি ভালোটি গ্রহণ করব, খারাপটি বর্জন করব, এটাকে বলা হয় নৈতিকতা। এটাকে কি বলা হয়? নৈতিকতা। প্রশ্ন আসে ইথিক্স। ইথিক্স হচ্ছে নৈতিকতার ইংরেজি শব্দ। ইথিক্স শব্দটি গ্রিক শব্দ ইথিকা থেকে আগত, যার অর্থ হচ্ছে নৈতিকতা। ওকে। এবার আসি সামাজিক দায়বদ্ধতা। ব্যবসায় সমাজের প্রতি যে কিছু দায়বদ্ধতা আছে সেগুলো।
সেগুলো কি কি, সেগুলো যদি আমরা একটু দেখি। আচ্ছা, সেগুলো হচ্ছে কিছু হচ্ছে ক্রেতাদের প্রতি দায়বদ্ধতা। ক্রেতাদের জন্য কি দায়বদ্ধতা, সেটা হচ্ছে ক্রেতারা কি চায়, ভোক্তারা বা ক্রেতারা কি চায়, ন্যায্য মূল্যে পণ্য পাইতে চায়, যথাসময় পণ্য প্রাপ্তি, তারপর হচ্ছে বাজার যাতে স্থিতিশীল থাকে, বাজারে যাতে পর্যাপ্ত পণ্য থাকে, এই জিনিসগুলো হচ্ছে ক্রেতারা চায়। এটা হচ্ছে ক্রেতার প্রতি দায়িত্ব পালন। এবার আসি সমাজের প্রতি কি দায়িত্ব পালন। সমাজের যে গরিব বা অসহায় যে মানুষজন আছে তাদের সহযোগিতা করা, সমাজের জন্য স্কুল প্রতিষ্ঠান মাদ্রাসা, তারপরে হচ্ছে তারপরে যে চিকিৎসা যে কেন্দ্র হাসপাতাল ইত্যাদি করে দেওয়া। তারপরে হচ্ছে যারা শ্রমিক কর্মী আছে তাদের প্রতি কি দায়িত্ব, তাদের প্রতি যে দায়িত্বটা পালন সেটা হচ্ছে তাদেরকে উপযুক্ত মজুরি দেওয়া, তারপর হচ্ছে তাদের কার্য পরিবেশটা সুন্দর রাখা, উপযুক্ত কার্য পরিবেশ দেওয়া, তারপর হচ্ছে তাদের সাথে ভালো ব্যবহার করা, ন্যায্য তাদের যে পাওনাটা আছে সেটা পরিশোধ করা। এগুলো হচ্ছে শ্রমিক কর্মীদের প্রতি দায়িত্ব। দেশের প্রতি কি দায়িত্ব বা সরকারের প্রতি কি দায়িত্ব, সেটা হচ্ছে তার তারা যে করটা আছে ট্যাক্স, এটা যথাসময় পরিশোধ করা, তারপর হচ্ছে বেকার সমস্যা দূর করা, সমাজ দেশের অর্থনীতির উন্নয়নে ভূমিকা রাখা। এগুলো হচ্ছে সরকারের প্রতি দায়িত্ব পালন। এগুলো আপনারা দেখলেই পারবেন। তারপরে আছে কিছু দূষণ আছে, পরিবেশ দূষণ। পরিবেশ দূষণের মধ্যে কি কি আছে, পরিবেশ দূষণের মধ্যে আছে বায়ু দূষণ, শব্দ দূষণ, পানি দূষণ। এগুলো আপনারা জানেন যে বায়ু দূষণ কিভাবে হয়, শব্দ দূষণ কিভাবে, পানি দূষণ কিভাবে হয়, সেগুলো আসে। তারপরে একটা আইন আসে যে পরিবেশ সংরক্ষণ আইন কত সালের, পরিবেশ সংরক্ষণ আইনটা হচ্ছে 1995 সালের, পরিবেশ সংরক্ষণ আইন 1995 সালের এটা আসে। পরিবেশ আদালত আইন হচ্ছে 2000 সালের। পরিবেশ সংরক্ষণ আইন এটা মাথায় রাখলে হবে 1995, আর বিধিমালা হচ্ছে 1997 সালের। আর একটা জিনিস আসে মাঝে মাঝে যে মার্কেটিং এ এটা আপনারা পড়ছিলেন, সেটা হচ্ছে একটা পণ্য কিনলে আমরা দেখি পণ্যের গায়ে মোড়কে আইএসও লেখা থাকে, আইএসও 14,000। আইএসও 14,000 দ্বারা বোঝায় হচ্ছে এটা হচ্ছে পরিবেশ সংক্রান্ত ছাড়পত্র। পরিবেশ সংক্রান্ত ছাড়পত্র হচ্ছে আইএসও 14,000। আইএসও যে 9,000 এটা হচ্ছে মান সংক্রান্ত, এটা বোঝায় যে পণ্যের গুণগত মান ভালো। আর আইএসও 14,000 হচ্ছে পরিবেশ সংক্রান্ত ছাড়পত্র, পরিবেশ সংক্রান্ত ছাড়পত্র। ওকে, তাহলে এখান থেকে এই কয়েকটা জিনিস জানলেই হবে। আর একটা উদ্দীপক সৃজনশীল আসে, এটা হচ্ছে ইটিপি এর পুনরুক্তি। এটা হচ্ছে এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট। এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট হচ্ছে ওই যে রিসাইকেল করে ইপিজেড এর যে কালো পানিগুলো বের হয় এগুলো হচ্ছে রিসাইকেল করে ছাড়ে আর কি, এটাকে বলা হয় এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট। এটা হচ্ছে এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ, এটা এমসিকিউ তে আসবে, এটা এমসিকিউ তে আসবে, এটা গুরুত্বপূর্ণ। ওকে, আগে আসে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, সিএসআর। কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি আসে, সিএসআর, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি। এটা একটু পড়বেন, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, এটা এমসিকিউ তে আসে। আচ্ছা, আমরা যদি এবার দেখি ব্যবসায় নৈতিকতা, একটু আগে বললাম যে ব্যবসায় করার ক্ষেত্রে ভালো মন্দটা বুঝে ভালোটি গ্রহণ খারাপটিকে ত্যাগ করাকে ব্যবসা নৈতিকতা বলে। শব্দ দূষণের কুফলগুলো লিখবেন। তারপর গতে বলছে মিস্টার শর্মা কেমিক্যাল লিমিটেড সমাজের কোন পক্ষের প্রতি দায়িত্ব পালনে অবহেলা করেছেন। শর্মা কেমিক্যালস লিমিটেড সমাজের কোন পক্ষের প্রতি দায়িত্ব পালনে অবহেলা করেছেন, ব্যাখ্যা করো। আমরা দেখি শর্মা কেমিক্যালস লিমিটেড টঙ্গীর তুরাগ নদীর তীরে একটি ডাইং কারখানা স্থাপন করেন। কারখানার অপরিশোধিত বর্জ্য সরাসরি নদীতে গিয়ে পড়ছে, এতে নদীর পানি ও এলাকার বায়ু দূষিত হচ্ছে। পরিবেশবাদী ও এলাকাবাসীর আন্দোলনের মুখে প্রতিষ্ঠানটি দূষণের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে পরিকল্পনা করছে। বলছে যে কোন পক্ষের প্রতি দায়িত্ব পালন করছেন, সমাজের কোন পক্ষে। তারা কি করছে, একটা হচ্ছে যে ময়লা পানিগুলো আছে এগুলো হচ্ছে নদীতে ফেলে দিচ্ছে। তাহলে এটা কি সমাজের যে সাধারণ মানুষ বলতে পারি আমরা যে সমাজের সামাজিক যে দায়িত্ব সেটা অবহেলা করছেন। সমাজের কোন পক্ষ এটা, সাধারণ মানুষ, সাধারণ জনগণের প্রতি এটা অবহেলা করেছেন। তারপর একটা বলছে শব্দ দূষণ রোধে শর্মা কেমিক্যালস লিমিটেডের করণীয় কি। শর্মা কেমিক্যালস লিমিটেডের করণীয় কি শব্দ দূষণ। তাহলে শব্দ দূষণের কুফলগুলো আমরা প্রথমে লিখবো, শব্দ দূষণ কি, তারপরে শব্দ দূষণ হলে কি হয়। এখন এতে উত্তরণের সুবিধাগুলো কি হবে, কিভাবে উত্তরণ করবে সেই জিনিসগুলো আমরা লিখবো।
আচ্ছা, তাহলে এই ধরনের প্রশ্ন আসলে এভাবে উত্তর করবেন। আর এখান থেকে এমসিকিউ আসবে সৃজনশীল, আপনাদের অলরেডি যে অধ্যায়গুলো আছে যেগুলো ভালো পারবেন সেগুলো তো দিবেনই। আর বেশি বেশি সৃজনশীলগুলো প্র্যাকটিস করবেন। আপনাদের বইয়ের পেছনে যে জ্ঞানমূলক অনুধাবনগুলো আছে সেগুলো তো আগে ভালো করে পড়ে ফেলবেন। বিশেষ করে বিভিন্ন বোর্ডে আসা প্রশ্নগুলো এগুলোই আসবে। বোর্ডে আসা যে প্রশ্নগুলো সেগুলো একটু ভালো করে পড়বেন। তারপরে তারপরে হচ্ছে আপনাদের যে বইয়ের পেছনে যে সৃজনশীল গুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে বেশি বেশি প্র্যাকটিস করবেন। আপনারা যদি বেশি বেশি প্র্যাকটিস করেন তাহলে আপনারা ভালো উত্তর করতে পারবেন, ভালো লিখতে পারবেন। তো আজকের ক্লাস এতটুকুই, আশা করছি বুঝতে পারছেন। কালকে আমরা ইনশাল্লাহ, হ্যাঁ কালকে আমরা ইনশাল্লাহ এমসিকিউ ক্লাস নেব। কালকে আমরা এমসিকিউ ক্লাস নেব। কালকে ইনশাল্লাহ ক্লাস নেব। কালকেও এই সময় ক্লাস নেওয়া হবে। সবাই যথাসময়ে উপস্থিত থাকেন। আর আপনাদের জন্য শুভকামনা। সবাই ভালো করে পরীক্ষা দিয়েন, ভালো করে পড়াশোনা করেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।